সকাল ৮টার দিকে সায়নার দাদিমা এলো নাতনিকে দেখতে। নতুন শাড়ি পরেছে, মুখে তিব্বত পাউডার মেখেছে, নতুন স্যান্ডেল পায়ে দিয়েছে। দাদিমা দেখতে এমনিতেই সুন্দর। সায়না তার দাদিমার মতো দেখতে হয়েছে। নাতনিকে খালি হাতে দেখতে আসেননি তিনি, এক কার্টন মিষ্টি আর নিমকিও এনেছেন। সায়নার ঘরে তখন আত্মীয় স্বজনে ভরা। সবাই বউ দেখতে ভিড় জমিয়েছে ঘরে। সায়নাকে এটা ওটা জিজ্ঞেস করছে, শাড়ি গয়না দেখছে। তার ভাইরা কে কী করে সব জানতে চাইছে। সায়না সংক্ষিপ্ত আকারে উত্তর দিচ্ছে। সায়নার দাদিমাকে তিতলি ঘরে নিয়ে এলো। দাদিমা ভিড় দেখে বললেন, সবাই তো নতুন বউ দেখছে, আমি ভুল সময়ে এলাম নাকি? মেহমানরা একটু সরে গেল। তিতলির মেজ ফুপি বলল, না চাচি, এসো, তোমার নাতিনের সাথেই গল্প করছিল সবাই। তিতলি সবাইকে নিয়ে গিয়েছে, তারা দাদি নাতনি কথা বলুক। দাদিমা সায়নাকে গালে হাত বুলিয়ে দিলেন, গালের সাথে গাল ঠেকিয়ে আদর করলেন। সায়না সরে বসল, মুখ ফিরিয়ে রাখল। দাদিমা তার চুলে সিথি হাত দিয়ে মালিশ করে দিতে দিতে বললেন, কিছু খাসনি? সায়না হাত সরিয়ে দিয়ে বলল, চুল বেঁধেছি, নষ্ট করে দিচ্ছ। দাদিমা তার মুখের দিকে তাকিয়ে রইলেন। সায়না একটু করে ফিরল দাদিমার দিকে। এভাবে কি দেখছ? বেটা তোরে কাল রাতে কিছু দেয় নাই? উপহার দেয় তো। সায়না চুপ। দাদিমা আরও খোঁচালেন, আদর টাদরও দেয়নি? বেটা তো কিপটা না। সায়না রাগত দৃষ্টিতে তাকালো। দাদিমা বললেন, ওমা, এমন করে তাকাস কেন? ভুল কি বলছি? হাতটাও ধরে নাই? বলেই সায়নার হাত ধরলেন। সায়না হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোমাকে এখানে কে আসতে বলেছে? যাও এখন, যখন তখন এখানে আসবে না। আমি লন্ডনওয়ালার সাথে কথা বলবো, তারপর যাব। তোর কথায় চলে যাব নাকি? সায়না বিড়বিড়িয়ে বলল, নাটক করতে আসছে। দাদিমা বললেন, রাতে ঘুমোসনি? চোখের নিচে কালি পড়ছে কেন? সায়না শক্ত কণ্ঠে বলল, না, ঘুমাইনি। বেটা ঘুমাতে দেয়নি? তুমি জেনে কি করবে? না জানলে শিখিয়ে দেব। সায়না রেগে মেগে বলল, তুমি এখান থেকে না গেলে আমি চেঁচাবো। এটা তোর বাপের বাড়ি নাকি যে চেঁচাবি? বুঝতে পারছি রাতে ঘুমোসনি, তাই মেজাজ করা হয়ে আছে। হ্যাঁ, ঘুমোয়নি তো? তো আবার কি? বেটা তো এমনি এমনি জাগিয়ে রাখিনি তোকে, কিছু তো দিছে। দেখি দেখি, মুখ ফিরা। সায়নার মুখ ফিরিয়ে দেখলেন উনি। সায়না হাতটা সরিয়ে দিয়ে বলল, তুমি যাবে কি যাবে না? দাদিমা হাসলেন, বেটা সোহাগ টোহাগ দেয় নাই? সায়না এবার রেগেমেগে দাঁড়িয়ে পড়ল, জোরে তিতলিকে ডাকলো। তিতলির বদলে তাসদার ঘরে ঢুকে এলো, একটা বড়সড় কাগজের কার্টন নিয়ে, পরনে কালো শার্ট। সায়না তাকে দেখে চুপচাপ আবারও পালঙ্কে বসে গেল। দাদিমাকে দেখলো তাসদার। কার্টনটা রেখে হাত ঝাড়তে ঝাড়তে দাদিমাকে বলল, মিষ্টি আনতে বলি? দাদিমা হাসলেন, পাশে দেখিয়ে দিয়ে বলল, বসো আগে, কথা বলি, মিষ্টি পরে খাবো। তাজদার দাদিমার পাশে এসে বসলো। সায়না ওপাশে মুখ ফিরিয়ে বসে আছে। দাদিমা বললেন, আমার নাতনিকে নাকি ঘুমাইতে দাও নাই? চোখে নিচে কালি পড়ে গেছে। আমাকেই তো ঘুমাতে দেয়নি। কারণ কি? কাঁদাইছো? আমি ওর চোখ মুখ দেখে বুঝতে পারছি। কেন কাঁদাইছো? আমাকে দেখে কাঁদছে। কেন কাঁদবে? সেটা আমি কি করে জানবো? জিজ্ঞেস করুন, আমিও একটু শুনি। আমি কেন জিজ্ঞেস করব? তুমি জিজ্ঞেস করো নাই? তাজদার বলল, আমার সাথে তো কথা বলে না। দাদিমা অবাক হয়ে গেলেন, ও কি কথা? বরের সাথে কেমনে কথা বলে না? ও সোহাগী, তুই কথা বলিস না কেন রে? তোর মুখে তো এমনিতেই খই ফোটে। সায়না এমনভাবে বসে রইল যেন সে কোনো কথা শুনতে পাচ্ছে না। কাঁধে ব্যথা হচ্ছে, পিন অনেকখানি বিঁধে গিয়েছিল, খিদেও লেগেছে। এখনও কেউ খেতে ডাকছে না। তাজদারের সাথে দাদিমা ওয়ালেমা বিষয়ক কথাবার্তা বলছেন। সায়না হাতের চুড়িগুলোকে নাড়াচাড়া করছে এক মনে। ওদের কথায় তার মনোযোগ নেই। অনেকক্ষণ পর তাসনুবা এলো, বলল, ভাইয়া, সায়না আর দাদুকে নিয়ে আম্মু আসতে বলছে। যাচ্ছি। তাসনুবা সায়নার দিকে এক পলক তাকিয়ে চলে গেল। দাদিমা সায়নার দিকে ফিরলেন, তার সামনে গিয়ে বললেন, কাঁধে নাকি ব্যথা পাইছিস দেখি? অল্প। দাদিমা তার সামনে গিয়ে তার কাঁধ দেখল, মিনি ব্যান্ডেজ লাগানো। জামাইকে দিয়ে তোর সেবা করাইছিস সারা রাত? কপালে নাকি ঠোকাও খাইছিলি? সায়না চোখ গরম করে তাকালো। বুড়ি বেশি ফটর ফটর করে সব জায়গায়। দাদিমা নিজের জায়গায় এসে বসলেন, বললেন, এদিকে ফিরে বস। এমন করে মুখ লুকিয়ে কয়দিন থাকবি? কি আজব মেয়ে হয়েছে আমার ছেলের। আরে আমরা ওই কালেও এত লজ্জা পাই নাই স্বামীরে। সায়না তাকালো না, তবে মুখ ফিরিয়েও রাখলো না। সোজা হয়ে বসলো, মাথা নেমিয়ে হাত কচলাচ্ছে অল্প স্বল্প। দাদিমা বললেন, আমার যেদিন বিয়ে হয়েছিল সেদিন আমি কাঁদছিলাম অনেক। তোর দাদা আমার হাত ধরে। দাদিমা গল্প শোনাতে লাগলেন। সায়নার ইচ্ছে করছে বুড়িকে ঘর থেকে বের করে দিতে, মুখে লাগাম নেই। দাদিমা বসে আছেন তাদের মাঝখানে। তাজদার শরীরটা খানিকটা পেছনে হেলিয়ে বিছানার ওপর দুহাত দিয়ে ভর রেখে
দাদিমার পেছনে সোজা শায়নার দিকে তাকালো। শায়না সেই দৃষ্টি টের পেয়েই একটু চমকে উঠে তাকালো। তারপর অন্যমনস্ক ভঙ্গিতে নিজের জায়গায় নড়েচড়ে বসে পড়ল। অস্বস্তি গলার কাছে চেপে বসল। নিঃশ্বাসটাও ভার ভার। তাজদার সিদ্দিকী গা ঝাড়া দিয়ে উঠে পড়ল। দাদিমাকে বলল, আসুন, মেহমানকে এতক্ষণ নাশতা না খাইয়ে বসিয়ে রাখলাম। দাদিমা বিছানা থেকে উঠে দাঁড়ালো। শায়না দাদিমাকে ফিসফিস করে বলল, বেয়াদব দুটো একসাথে হয়েছে। দাদিমা হেসে ফেললেন। যেতে যেতে তাজদারকে বললেন, কি বলছে দেখো। কি? আমিও বেয়াদব, তুমিও বেয়াদব, শব্দ করে হাসল তাজদার সিদ্দিকী। মিথ্যে নয়। ওয়ালিমার অনুষ্ঠান রাতে। সকালে রোশনারাকে এক দফা কথা শুনিয়েছেন তাজউদ্দিন সিদ্দিকী। কারণ ওয়ালিমার যে গরু কেনা হয়েছে সেটা তাজদার পছন্দ করেনি। গরুটা আবার অন্যত্র বিক্রি করে নতুন একটা কেনা হয়েছে। ৮,০০০ টাকা লস হয়েছে। দ্বিতীয় গরুটাও তার পছন্দ হয়নি তেমন। বলেছে মোটামুটি, টাকা অনুযায়ী আরও ভালো হতে পারত। তার বাপ চাচা কেউ গরু চেনেন না। রায়হান খেপে গেছে তার বাছাবাছি দেখে। কুরবানির গরু হলে একটা কথা, ওয়ালিমার গরু নিয়ে এত বাছাবাছি বিরক্তিকর। সে রোশনারাকে বলে দিল, তোমার ছেলের আর কোনো কিছুতে আমি নেই। বিয়ে আর কেউ করেনি, শুধু ও করছে সব কিছুতেই বাছাবাছি। বাপ চাচা সবাই নিজেরা নিজেরা বলাবলি করছিল এইসব কথা নিয়ে, কিন্তু তাজদারকে কেউ কিছু বলেনি। তার কানে গেলে বলবে, কোনো গরুই জবাই করতে হবে না, কাশি দিয়ে চালিয়ে দাও। গরুর ব্যাপারটা কোনো মতে মিটমাট হওয়ায় রোশনারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দুপুরে চলে এসেছে শায়নার মা বোনেরা। রোশনারা বলেছিল দুপুরে তাদের বাড়িতে চলে আসতে। ওয়ালিমা যেহেতু ক্লাবে হবে, সবাই কথা মতো দুপুরে চলে এসেছিল। শায়নার মামি খালাম্মারা শায়নার ঘরটা ঘুরে ফিরে দেখছিল, আসবাবপত্রগুলো দেখছিল। শায়নার বড় বোন শারমিলা বলল, আমি বলেছিলাম না ওর ঘরে আসবাবপত্র ভর্তি। আব্বা ফার্নিচার দিলে সেগুলো বসানোর জায়গা ছিল না এখানে। শাহেদা বেগম শায়নাকে দেখছিলেন। দাদিমা গিয়ে ওনাকে বলছেন শায়না নাকি জামাইয়ের সাথে কথাবার্তা বলছে না। কাল রাতেও নাকি কথাবার্তা বলেনি, কেঁদেছে শুধু। কথাটা তিনি আফসার সাহেবের কানেও তুলেছেন। তাদের মেয়ে জামাইয়ের সাথে কথা বলছে না, কথাটা একবার রটে গেলে যা নয় তা কথা হবে। শায়না গম্ভীর মুখে বসে আছে। ঘর থেকে দু একবার বের হয়েছিল সে। তিতলির ঘর অব্দি গিয়ে আবার ফিরে এসেছে। গরু নিয়ে ঝামেলা হয়েছে সেটা তার কানে এসেছে। তাজদার সিদ্দিকীর যে নিজের পরিবারের মানুষগুলোকেও কতটা যন্ত্রণায় রেখেছে সেটা শায়না একটু হলেও বুঝতে পেরেছে। মায়ের সাথে তেমন ভালোভাবে কথাবার্তা বলল না সে। ভাবিরা তাকে এটা ওটা জিজ্ঞেস করছিল হাসি ঠাট্টা করে। শায়না কারো কথার জবাব দেয়নি। তাজদারের ফুপুরা শায়নার ফুপুদের কথায় কথায় বলল, শায়না কাল থেকে এভাবে মুখ গোমরা করে বসে আছে, না কথা বলতে বলছে, না ভালো করে খাওয়া দাওয়া করছে, না তার মুখে একটু হাসি আছে। শুধু শাশুড়ির সাথে দু একটা কথা বলল, আর কারো সাথেই না। 10টা কথার একটা জবাব দিচ্ছে। পাশের বাড়ি থেকে মেয়ে এনেছে এই কাহিনী দেখার জন্য। সে তো সবাইকে চেনে, এত লজ্জা পাওয়ার কি আছে? শাহিদা বেগম চুপচাপ শুনলেন। শায়নার ফুপুরা জবাব দিল, প্রতিবেশী মানুষজন হুট করে আত্মীয় হয়ে গিয়েছে তাই লজ্জা পাচ্ছে। ঠিক হয়ে যাবে, আমার ভাইঝি মেয়ে ভালো। তাজদার হঠাৎ ঘরে এলো। সবাই তাকে দেখে মাথায় ঘোমটা টানলো। তাজদার নিজের ঘড়িটা খুঁজছে, খুঁজে পাচ্ছে না। ঘরভর্তি মানুষ, কাকে জিজ্ঞেস করবে? শেষমেশ শায়নার দিকে তাকালো। শায়না চোখ সরিয়ে নিয়ে তার ভাইপোর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তাজদার বালিশ সরিয়ে জিনিসপত্র নেড়ে চেড়ে ঘড়িটা খুঁজছে দেখে শাহিদা বেগম বললেন, তাজ বোধ হয় কিছু খুঁজছে। হ্যাঁ, ঘড়িটা। শায়নার বুক ধড়ফড় করে উঠল। ঘড়ি খুঁজে পাচ্ছে না? তার পরিবারের কাউকে চোর বানিয়ে দেবে না তো? সে আপার ছেলেমেয়েদের দিকে তাকালো। তাজদার সিদ্দিকীর মেজাজ বিগড়ে যাচ্ছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। শায়নার শরীর খারাপ লাগছে, আবারও দমবন্ধ লাগছে, অস্থির লাগছে। শাহিদা বেগম আর শারমিল্লাও এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখছে ঘড়িটা কোথাও আছে নাকি। শাহিদা বেগম হঠাৎ করে শায়নার পায়ের কাছে এসে বসে পড়ল। ঘড়িটা নিচে পড়ে আছে। শায়না মায়ের হাত থেকে ঘড়িটা কেড়ে নিয়ে চোখের ইশারায় চুপ থাকতে বলল। ঘড়িটা আড়াল করে ফেলল। শাহিদা বেগম কিছু বুঝতে পারলেন না। তাজদার ঘর থেকে বেরিয়ে গিয়ে তিতলি আর তাসনোবাকে ডাকাডাকি শুরু করে দিল। রোশনার এসে বললেন, ওরা গোসলে গিয়েছে, কি হয়েছে? ঘড়িটা কোথাও খুঁজে পাচ্ছি না। শায়নাকে জিজ্ঞেস করেছ? তাজদার কোনো জবাব দিল না। রোশনারা ঘরে এসে শায়নাকে বলল, ওর ঘড়িটা নাকি খুঁজে পাচ্ছে না। শায়না বলল, আমি দেখিনি, একটু খুঁজে দেখো। শাহিদা বেগম ঘর খালি করে দিয়েছেন। ঘরে শুধু শায়না আর তিনি। তাজউদ্দিন সিদ্দিকী ডাকতেই তিনি চলে গেলেন। ঘরে তখন তাজদার ঢুকলো। শায়না বালিশের নিচ থেকে ঘড়িটা তুলে বিছানায় ছুঁড়ে মারল। তাজদার ঘড়িটা নিয়ে হাতের কবজিতে পড়তে পড়তে বলল, ওটা লুকিয়ে রাখার কোনো রিজন আমি দেখছি না। বালিশের নিচে আমি আগেই চেক করেছিলাম। শায়নার একটাই জবাব,
চুরি করেছি বলেই সে চুপচাপ হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। ওয়ালিমার অনুষ্ঠানে শায়না লেহেঙ্গা পরেছে, ল্যাভেন্ডার পিঙ্ক। লেহেঙ্গাটা সবার পছন্দ হয়েছে। খাবার দাবারের এলাহি আয়োজন। সবাই তাজদার সিদ্দিকীর প্রশংসায় পঞ্চমুখ। শায়নার ভাগ্য নির্ধারণ করে ফেলেছে সবাই। তিক্ত বিরক্ত হয়ে সবার কথা শুনল শায়না। দাদিমা তাকে বোঝালো, পরের ঘর করতে হলে জেদ রাখতে নেই, এটা সেটা। শায়না শুনল এক কান দিয়ে, বের করে দিল আরেক কান দিয়ে। তাজদার সিদ্দিকী কালো শেরওয়ানি পরেছে। নিজের হাই প্রোফাইলওয়ালা আত্মীয় আর বন্ধুবান্ধবদের আপ্যায়নে ব্যস্ত সে। অনেক ছবি তোলা হলো, ভিডিও শ্যুট করা হলো, আউটডোর শ্যুটও করেছে। শায়না রীতিমতো ক্লান্ত বোধ করছিল, কিন্তু তাসনবার ক্লান্তি নেই। হিসেব করলে দেখা যাবে সে শায়নার চেয়েও বেশি ছবি তুলেছে। তাজদার সিদ্দিকী তার বন্ধুবান্ধবদের সাথে খেয়ে ফেলেছে এক টেবিলে। শায়না, তার দুলাভাই আর ভাইয়ারা এক বেঞ্চে বসেছে। তিতলি তৌসিফও এসে বসল। খাওয়া দাওয়া সবেমাত্র শুরু হয়েছে। তাজদার সিদ্দিকী তাসমিনের ছেলে সিনানকে নিয়ে আসছিল কথা বলতে বলতে। সবাইকে হেসে হেসে খাওয়া দাওয়া করতে দেখে সে হঠাৎ থমকে গেল। একদৃষ্টে চেয়ে রইল, বিশেষ করে শায়নার দিকে। সে হাসছিল খাওয়ার সময়, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে চলে গেল সেখান থেকে। খাওয়া দাওয়া মাঝপথে তখনই তাসনবা এসে বলল, শায়না, তুমি ভাইয়াকে না ডেকে খেতে বসে গেলে কেন? শায়না তার বড় দুলাভাইয়ের পাশে বসেছে। বড় দুলাভাই বললেন, তাজদার সাহেব তার বন্ধুদের সাথে বসেছেন শুনলাম। কে যেন বলল। তাসনবা রাগত স্বরে বলল, সবার আক্কেল দেখে আমি অবাক। শায়না, তুমি ওঠো, ভাইয়াকে ডেকে নিয়ে আসো। আনিস শান্তভাবে শায়নাকে বলল, খেয়ে নে, কোথাও যেতে হবে না। তাসনবা ফের জেদ দেখিয়ে বলল, শায়না, তুমি ওঠো বলছি, ওঠো। আনিস গর্জে বলল, ও যাবে না। খাওয়ার পাত থেকে উঠবে কেন? আশ্চর্য। তাসনবা এবার আনিসের দিকে তাকালো। আপনার বোনের আক্কেল নেই? তার জেনে নেওয়া উচিত ছিল না তার বর খেয়েছে কিনা? খেলেও বরকে নিয়ে খেতে বসতে হয় এটা জানে না। নিজের লোকজন নিয়ে খেতে বসে গেছে যেন কতদিনের অভুক্ত সবাই। ডিসকাস্টিং। আনিস তার দিকে তাকালো ক্ষোভ সমেত। তারপর ভাতের পাত থেকে উঠে গেল। তৌসিফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দৌড়ে গিয়ে হাত ধরে ফেলে বলল, আনিস ভাই, কেন রাগ করছেন? বসেন, রাগ করবেন না। ওর কথায় রাগ করছেন? বলতে বলতে তাসনবার দিকে তাকালো খ্যাপাটে দৃষ্টিতে। তিতলি রোস্টের গায়ে কামড় দিতে দিতে বলল, একটু খেতে বসেছি সেখানেও শান্তি নেই। আনিস তৌসিফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। শায়নার দুলাভাইরাও উঠে গেল। সবাই উঠে গেল একে একে, শুধু শায়না বসে রইল। শাহেদা বেগম এসে বলল, জামাই খেয়েছে কিনা আগে দেখবি না? সবাইকে নিয়ে খেতে বসলি অথচ জামাইয়ের খোঁজ করলি না। রোশনারাও এসে দাঁড়িয়েছেন পেছন। শায়না বলল, অত দামি মানুষ আমার সাথে বসে খাবে? রোশনারা বললেন, আনুষ্ঠানিকতা মানতে হবে না? তিতলিকে দিয়ে একবার ডাক পাঠালে তো হতো। শায়না ওনার দিকে অবাক চোখে তাকালো। তাকে দোষারোপ করছে বড় আম্মু। তাজদারের খালাম্মারা এসে বলল, নিজের বোনের জামাই আর ভাইদের নিয়ে খেতে বসে যেতে আমি আর দেখিনি। আমার আপা দেখে শুনে কি বউ নিয়ে এলো আল্লাহ জানে। এইসব শিখিয়ে দিতে হয় মানুষকে? তার বউ তাকে রেখে সবার সাথে বসে ভাত খাচ্ছে হেসে হেসে, এটা মানার মতো? তৌসিফেরও আজকে কি হলো? ভাইকে খুঁজলো না কেন সে? তৌসিফ বলল, ভাই তো তার স্যারদের গাড়িতে তুলে দিতে গিয়েছিল। ভাবলাম আর ক্লাবে ফিরবে না, বাড়ি চলে যাবে। আমি খাইনি তাই শাওনের সাথে বসে গিয়েছিলাম। এত কাহিনী হবে তা তো জানতাম না। শায়নাকেও আমরাই জোর করেছি। তাজদারের ফুপুরা বলল, দুষ্ট বউয়ের, ও জামাই রেখে খেতে বসলো কেন? এত বড় মেয়ের আক্কেল নেই? কচি খুকি তো আনেনি বউ করে। জামাইয়ের সাথে ছবি তুলতে অনীহা, ভাত খেতে অনীহা। দেখতে পাচ্ছি তো সব। বেশি পেয়ে গেলে উগলে দেয় না মানুষ? এই মেয়ের হয়েছে সেই দশা। শায়না অপমানে কাঁদছিল। আনিস এসে বলল, আপনারা সবাই মিলে ওকে দোষারোপ করছেন কেন? ওকে তো তৌসিফ আর তিতলি জোর করায় ও খেতে বসেছে। আমরা তো সবাই ছিলাম। তাজদারের ফুপু, খালা, মামিরা এক একজন এক এক কথা বলতে লাগলো। কথাগুলো যথেষ্ট কাউকে কাঁদানোর জন্য। এমন কথা কেউ শত্রুকেও বলে না। তাসনবা তাসমিন তো আছেই সাথে। আনোয়ারা বেগমও শায়নার পক্ষে দাঁড়ালেন না। নাতি রাগ করে চলে গিয়েছে ক্লাব থেকে, এটা তাদের কাছে অপমানের। আনিস বলল, আমার বোনের এতই যখন দোষ তখন ওকে আর আপনাদের বাড়িতে দিচ্ছি না। এই চল। বলেই সে শায়নার হাত ধরে নিয়ে যেতে লাগলো। সাবরিনকে বলল, ওকে নিয়ে গাড়িতে উঠ, ওরা সবাই ওকে কথার বাণী মেরে ফেলবে। রোশনারা পেছন থেকে বললেন, আনিস কি করছো? ঝামেলা বাড়িও না। আনিস কথা শুনল না। সাবিনাকে বলল, ভাবি গাড়িতে ওঠো। সাবিনা শায়নাকে নিয়ে গাড়ির দিকে এগোচ্ছে। পরিস্থিতি উত্তেজিত। ও ওকে ডাকাডাকি করছে, সে আরেকজনকে ডাকাডাকি করছে। শাহেদা বেগম বললেন,
ও আনিস, এভাবে নিয়ে যেতে পারে নাকি? কথা শোন। তাসনুবা বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে কাণ্ডকারখানা দেখছে। বিরক্তির সুরে বলল, নিয়ে যাক, আমার ভাই মরে যাচ্ছে তাদের বোনের জন্য, যত সব। শায়নাকে গাড়িতে বসিয়ে দিয়েছে আনিস। সাবিনাও উঠে বসেছে। তৌসিফ এসে বলল, আনিস ভাই, মেজ ভাই কিন্তু এত কিছু বলেনি। মহিলারা ইত্যসব রটিয়েছে। আপনি মেজ ভাইয়ের সাথে কথা না বলে মাথা গরম করছেন। আনিস কথা শুনল না। তেজ শুধু ওদের আছে? জেদ শুধু ওরা দেখাতে পারে? যে তেজ ঘৃণা তাদের নেই? গাড়ি ছেড়ে দিল। শেষ মুহূর্তে এসে সবাই হাল ছেড়ে দিল। মুরব্বীরা ছিল না, নইলে ঘটনা আরও অনেক দূর অবধি এগোতো। শায়না নিজের ঘরে চুপচাপ বসেছিল। ক্লাবে কি হচ্ছে সে জানে না, তার ভয় করছে। মেজ ভাইয়া সহজে রাগে না, কিন্তু একবার রাগলেই সহজে থামার নয়। সাবিনা ফোনে এক নাগাড়ে কথা বলে যাচ্ছে কারো সাথে। শায়না নিজের ঘরে অস্থিরভাবে পায়চারি করছে। শেষমেশ শান্ত হয়ে বসে তিতলিকে ফোন করলো। তিতলি বলল, ক্লাবে বাবা কাকাদের মধ্যে কথা হচ্ছে, তর্কও লেগে গেছে। পুরনো কথা তুলে তর্ক বিতর্ক আরও জোরসে লেগেছে। শায়না সাবিনাকে বলল। সাবিনা সাড়া দিল না। কিছুক্ষণ পর তার গলার আওয়াজ শোনা গেল, জি, শায়না ঘরে আছে, আসুন না। কে এসেছে? কৌতূহলে শায়না দরজা খুলছিল। তার আগেই দরজা ঠেলে ঘরের চৌখাট পেরিয়ে ঘরে পা রাখল তাজদার। শায়না শুকনো ঢোক গিলে ঘুরে দাঁড়ালো। শক্ত কণ্ঠে বলল, আমি যাব না। কেউ যেন আমাকে জোর জবরদস্তি না করে। এইসব নাটক দেখতে আমার ভালো লাগছে না। আমি এখানে থাকবো। সবাই বাড়ি ফিরুক, ঘরটা খালি করা হোক। বলেই লেহেঙ্গা তুলে হেঁটে চলে যাচ্ছিল বাইরে। তাজদার সিদ্দিকী তাকে পাজাকোলা করে তুলে নিল। হকচকিয়ে গেল শায়না। তাজদারের মুখের দিকে তাকালো। তাজদার রক্ত গরম চাহনিতে তাকালো। তারপর তাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আছাড় মেরে তুলো বের করে ফেলবো আর একটা কথা বললে। শায়না তো বোধ ধস্তাধস্তি করে কুল থেকে নেমে গেল। উঠোনে বাড়ির মানুষ ভাবে বারান্দায় দাঁড়িয়ে। দু একটা গাড়ি এসেও থেমে গেছে বোধহয়। তাজদার তার হাতটা ধরে রেখেছে। শায়না হাতটা ছাড়িয়ে নিতে নিতে তার দিকে চোখ তুলে তাকালো। বলল, আমি এভাবে যাব না, বাইরে অনেক মানুষ। মেজ ভাইয়া চলে আসতে বলেছে, আমি এভাবে এখন যেতে পারবো না। ভাইয়ারা আরও রেগে যাবে। তাজদার তার হাত শক্ত করে ধরে রেখে অন্য হাতে ফোনে হয়তো কাউকে ডায়াল করছে। শায়না বলল, আশ্চর্য, আমার হাত কেন ধরে রাখা হয়েছে? রোজ রোজ এইসব নাটক দেখতে আমার ভালো লাগছে না। ঘরে গিয়ে সমাধান করুক, আমাকে নিয়ে টানাটানি কেন? তাজদার ফোন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। শায়না চোখ সরিয়ে ফেলতেই তাজদার আবারও ফোনে ডায়াল করতে লাগলো। ফোন রিসিভ হচ্ছে না। শায়না এক ফাঁকে হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল। তাজদার আরও শক্ত করে হাতটা ধরল। ঠান্ডা স্বরে বলল, এত ছটফটানি কিসের? ফোন দিচ্ছি, রিসিভ হোক। শায়না বলল, আমার ভালো লাগছে না, হাত ছাড়া হোক। বাড়ি যেতে হবে। মেজ ভাইয়া আসতে বলেছে, মেজ ভাইয়া না বললে আমি কোথাও যাব না। ফোন রিসিভ হলো তখনই। তাজদার ফোন কানে চেপে কর্কশ স্বরে বলল, মরে গিয়েছিস নাকি সবকটা? ফোন ধরিস না কেন একটাও? তৌসিফ মৃদু স্বরে বলল, সরি, এখানে সবাই কথাবার্তা বলছে, ফোন সাইলেন্ট ছিল, বলো কি বলবে। শায়নাকে গাড়িতে করে কে পাঠিয়েছে? আনিস ভাই। সবাই মিলে শায়নাকে কথা শোনাচ্ছিল, তাই আনিস ভাই রেগে গিয়েছে। কথা কেন শোনাচ্ছিল? তুমি ক্লাব থেকে চলে গিয়েছো তাই। শায়না কেন তোমাকে খেতে ডাকেনি, তাই সবাই ওকে ছেঁকে ধরেছিল। আমি ক্লাব থেকে চলে এসেছি তো আগ বাড়িয়ে সবাইকে পণ্ডিতগিরি দেখাতে কে বলেছে? শায়না অন্যদিকে মুখ ফিরিয়ে রেখে বলল, সবাইকে সুযোগ করে দিয়ে এখন নাটক। তাজদারের কপাল কুঁচকে গেল। শায়নার দিকে তাকিয়ে রইল সে। তৌসিফ বলল, সবাইকে জানিয়ে গেলে এত কিছু হতো না। এখানে বাবা কাকা আর জ্যাঠার সাথে আনিস ভাই আর আশরাফ ভাইয়ের ঝামেলা লেগে গেছে। শায়না ওভাবে চলে গেল কেন, ওটাই তাদের প্রশ্ন। ঝামেলাটা শুরু করেছে কে? তৌসিফ একটু চুপ করে বলল, নোভা এমনি গিয়ে বলেছিল শায়না কেন তোমাকে রেখে খেতে বসে গেছে। ওখান থেকে কথা কাটাকাটি লেগে গেছে। এখন কি কথা হচ্ছে? আশরাফ ভাই আর আনিস ভাই বলছে শায়নাকে এখন বাড়িতে দেবে না। কি করতে চাইছে? নোভাকে মাফ চাইতে বলছে। খালামণি আর ফুপিরাও নাকি একসাথে জোট বেঁধে শায়নাকে কথা শুনিয়েছে, নানান কথা বলেছে, অপমান করেছে। তাজদার আর কিচ্ছু শুনল না। ফোনটা কেটে পকেটে রেখে দিতে দিতে শায়নাকে বলল, ঘরে গিয়ে বাকি কথা। শায়না হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, বললাম তো এভাবে যাব না। আমার কোনো ইচ্ছে অনিচ্ছে নেই। সবাই যেরকম বলছে আমাকে সবসময় সেরকম করতে হবে কেন? পুতুল নাচা নাচাচ্ছে সবাই মিলে, কথা শোনাতেও কারো মুখে আটকাচ্ছে না। মনে হচ্ছে আমি সেধে গলায় ঝুলেছি তাদের ছেলের। মাছ মাংস কোনো কিছু দেখিনি, হাবাতে ঘরের মেয়ে, আর কি কি বাকি রয়েছে বলার। আমি এখন আর ছোট নেই যে যেভাবে ইচ্ছে আমাকে কথা শুনিয়ে যাবে। চামারের কথা বলবে আর আমি সহ্য করে গেলে ভালো, সহ্য না করলে বেয়াদব।
সুযোগ পেয়ে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে সে ঘরে চলে গেল। সাবিনা এসে দেখলো তাজদার দাঁড়িয়ে আছে। শায়না দরজা বন্ধ করে দিয়েছে। সে মৃদু স্বরে বলল, ভাইয়া, ওনারা সবাই আসছে, আপনি বসুন। বসবো না। ওকে বলুন ঝড় ঝামেলা হওয়ার আগে আমার সাথে যেতে। আমি বারবার এক কথা বলবো না। সাবিনা দরজার কাছে গেল। শায়না দরজায় খিল দেয়নি, তাই দরজা ধাক্কা দেওয়া মাত্রই সরে গেল। সাবিনা ঘরে উকি দিয়ে বলল, শায়না, ভাইয়া এখনো দাঁড়িয়ে আছে, চলে যেতে বলো। আমি না হয় মেজ ভাইকে বুঝিয়ে বলবো, তুমি চলে যাও, বড় সড়ো ঝামেলা না হোক। আমি কিছু করলেই ঝামেলা। ওরা যে আমাকে এত কথা শোনালো, আমি কারো খাই না কি পড়ি? বিয়ে দিয়েছে, বেঁচে তো দেয়নি। তাদের ছেলে রাগ দেখিয়ে চলে এসেছে, সেটা তাদের কাছে বড় কিছু। আর আমার রাগ গোসা নেই, আমাকে যা তা শোনানো যায়? আমার ভাইয়ারা প্রতিবাদ করলেই ঝামেলা। সব মেনে নিলে ভালো, তাদের দোষ ধরা যাবে না। সাবিনা বলল, যা হতে যাচ্ছে তা কি ভালো? ভালো কোনটা হয়েছে? বিয়েটাই তো আমি করতে চাইনি, তাদের ছেলেও জানে সেটা, তারপরও তেরার মতো করলো। আমাকে বুঝিয়ে দিল তিনি যা চান তাই হয়। এখনও ঝামেলা হবে না কেন? হোক ঝামেলা, ওই বাড়িতে না যেতে পারলেই আমি বাঁচি। সাবিনা ফিসফিসিয়ে বলল, উনি শুনতে পাচ্ছেন। শায়না নিজেকে সামলে নিল। রেগে গেলে তার মুখ থামতে চায় না। সেই দরজাটা বন্ধ করে দিল। লেহেঙ্গা পাল্টে নতুন একটা 3 পিস পরে নিল। কাঁধে লাগানো মিনি ব্যান্ডেজটা টেনে খুলে নিল। এত যত্ন আত্মীয় তার কাছে নাটকীয় লাগে। যত সহ্য করছে ততই সবাই পেয়ে বসছে তাকে। দোয়ানা সম্মান দেয় না কেউ, আবার যত্ন। অনেকগুলো গাড়ি এসে থেমেছে উঠোনে। কিছু মানুষ শায়নাদের বাড়িতে চলে এসেছে, কিছু মানুষ কলতানে। সবার চোখ মুখ থমথমে। শাহিদা বেগম বসার ঘরে বসে আছেন, বোরকাও খোলেননি। সাবিনা বুঝতে পারল মা ওখানে তর্ক বিতর্ক দেখে নরম হয়ে গেছেন। শারমিলা শায়নার ঘরে দরজা ধাক্কালো। শায়না দরজা খুলল। সাজ ধুয়ে চুলের জট ছাড়াচ্ছে সে। মাঝখানে সোজা সিথি। শারমিলা বলল, তুই কেন চলে এলি সেটা শুনে তোর শ্বশুর খেপে গেছে। ভাইদের কথা শুনে চললে নাকি ওদের বাড়িতে আর যাওয়ার দরকার নেই। শায়না বলল, ভাবো একবার, কাদের হাতে আমাকে তুলে দিয়েছ। নিজেদের দোষ ঢাকার জন্য এখন সব দোষ আমার কাঁধে তুলে দিয়েছে। তাজদার সিদ্দিকী রাগ করে বাড়ি চলে এলো, এটা জেনেও তার আত্মীয় স্বজনরা তিলকে তাল করবে, আমাকে দোষারোপ করবে। ইচ্ছে করে এমন করেছে আমাকে হেনস্থা করার জন্য। শারমিলা হতাশ হয়ে বিছানার এক কোণে বসল। কোলের বাচ্চাটাকে বিছানায় শুইয়ে দিতে দিতে বলল, এদের সাথে কেউ কথাই পারে না। শায়না চুলটা বেঁধে বারান্দায় গেল। আনিসার আশরাফ তখন ঘরে ঢুকেছে। শায়নাকে বলল, তুই ভেতরে যা। শাহিদা বেগম আনিসকে বলল, আমার ছেলেটা বাড়াবাড়ি না করলে এত কিছু হতো না। আনিস বলল, ওরা কি বলল দেখলে না? ওই রকম বউ নাকি দিনে দিনে দিয়ে ফেলার হ্যাডম আছে তাদের। কাবিনের টাকা দিয়ে নাকি বউ দিয়ে দেবে বেশি বাড়াবাড়ি করলে। কত বড় কথা! মেয়ে কি কোনো ছেলের হাতের মোয়া নাকি? আমাদের মেয়ে কি ফেলনা? তুমি ওদের বলনি কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল ওর জন্য? আমাদের কিসের ঠেকা পড়েছিল ওদের সাথে আত্মীয় করার? নিজেদের কি মনে করা ওরা? টাকা পয়সা এখন সবার হয়েছে মোটামুটি, এত টাকার গরম দেখাতে বারণ করে দেবে। দাস গোলামের মতো কথা বলতে বলতে স্বভাব হয়ে গেছে সবার। শাহিদা বেগম বললেন, আমি আর কিছু বলবো না, তোদের যা মনে হয় তাই কর। শায়না দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনল। বলল, দিনে দিনে দিয়ে দিতে বলো কাবিনের টাকা দিয়ে। ওদের সাহস দেখি, মুখে ওরা অনেক কিছু বলে। শাহিদা বেগম ধমকে বললেন, তুই কথা বলিস কেন এখানে? এত শিখিয়ে পড়িয়ে দিলাম তোকে, কিন্তু তুই সবাইকে নিয়ে খেতে বসে গেছিস, জামাইয়ের খোঁজ করলি না। খোঁজ করলি না ভালো কথা, ও যখন ক্লাব থেকে চলে আসছিল তখনও খেয়াল করলি না। আনিস বলল, তুমি ওকে বকছো কেন? আশ্চর্য, ওর কি দোষ সেখানে? তুই চুপ থাক। ওদের বউ জামাইয়ের মধ্যে তুই ঢুকিস কেন? ওরা নিজেরা ঠিক থাকলে এত কিছু হতো? বিয়ের এক রাত যেতে না যেতেই বিয়ে ভাঙার কথা উঠছে। মশকরা লাগছে সব কিছু। বিয়ে হওয়ার আগে আমি তো আকত ভাঙার কথা বলেছি। যারা কথায় কথায় মেয়ে দিয়ে ফেলার ভয় দেখায় তারা কত ডেঞ্জারাস ভাবতে পারছো? ওদের মেয়েকে বেয়াদব বলায় গায়ে লেগেছে, আর আমাদেরটা মেয়ে না? ওকে সবাই এত কথা শোনানোর সাহস পায় কোথায়? নাকি মানুষের মতো লাগে না? ওইটুকুনি একটা মেয়ে হয়ে বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকছে ভালো কথা, আবার শাসাচ্ছে, তাকে আদেশ করছে। এইসব বেয়াদবি করার সাহস পায় কোথায় ওরা? আফসার সাহেব এসে সোফায় বসে পড়লেন। মুখ মুছতে মুছতে বললেন, মেয়েটা ওখানে শান্তি পাবে না। ওরা নিজেদের দোষ দেখে না। ওই মেয়েটাকে একটা ধমক দিলেই তো ব্যাপারটা মিটে যায়। না, তাদের ছেলে মেয়ে দোষ করলে সেটা দোষ নয়। মেয়েটা কিভাবে সংসার করবে কে জানে? জামাইটাও মেজাজি। শায়না পাশের ঘরে ডুকরে উঠল। আমাকে জাহান্নামে ঠেলে দিয়ে সবার হুঁশ ফিরেছে। ঘরভর্তি মানুষজন চুপ। কলতানে বৈঠক বসেছে বাড়ির মানুষ মিলে। তাজদার সিদ্দিকী বাড়ি নেই।
আপাতত তাজউদ্দিন সিদ্দিকী আর তার দুই ভাই বোন আর অন্যান্য আত্মীয়রা উপস্থিত। সবাই কথা বলতে বলতে আবারও তর্কে জড়িয়ে যাচ্ছে। তাসনবা এক কোণায় দাঁড়িয়েছে, চোখ মুখ আপাতত লাল হয়ে আছে। রৌশনারা বলল, তাজদার ফেরার আগে তাসনবা গিয়ে নিয়ে আসুক শায়নাকে। তাজউদ্দিন সিদ্দিকীর ছোট ভাই সম্মতি দিলেন, সেটাই হোক। বড় ফুপু রৌশনারার দিকে তাকিয়ে বললেন, কোনো মতে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসো, তারপর গেজাবে। সবসময় ভাইদের কথা শুনে চললে সংসার হবে না। বাপের বাড়ি কাছে কাছে বলে সবসময় যেতে দেবে না, একদম ছাড় দেবে না কোনো কিছুতে। বেশি ছাড় দিলে মাথায় ওঠে নাচে। আজকালকার মেয়েরা কত বদমাস তা তো জানো না এখনো। তাজউদ্দিন বলল, তাজদার আসার আগে নিয়ে আসো। মা তুমিও যাও, নোভা যাও। তৌসিফ ও কোথায় গেছে জেনে নাও। তৌসিফ বলল, কল যাচ্ছে না। বলতে না বলতেই তিতলি দৌড়ে এসে বলল, মেজ ভাইয়া এসেছে। রৌশনারা তাসনবার দিকে তাকালো, বলল, তুমি ঘরে চলে যাও। তাসনবা গুমরা মুখে বাবার দিকে তাকালো। তৌসিফ গর্জে বলল, যা না, আবার দেখছিস কি, লাথি দেব ধরে এখন। তাসনবা চলে গেল। তাজদার এসে বলল, শিহাবের বউ এসেছে, সরে যাও, এত ভিড় কিসের? বন্ধু আর বন্ধুর মা বউ ওয়ালিমায় আসতে পারেনি, তাই বউ দেখতে রাতেই চলে এসেছে। তাদের পেয়ে ব্যস্ত হয়ে পড়ল সবাই। তাজদার চুপচাপ সবার কাণ্ড দেখছে। শিহাবের মা জিজ্ঞেস করছে বউ কোথায়। তাজদার সবার ওপর ছেড়ে দিয়েছে। রৌশনারা ফ্যাকাশে হেসে বললেন, একটু বাপের বাড়িতে গিয়েছে, কাছেই, আপনারা আসুন, বেআইন বাড়ি ঘুরিয়ে আনি। সবাই নাশতা খেয়েছে। শায়নাদের বাড়িতে খবর পাঠানো হয়েছে মেহমান যাচ্ছে। দাদিমা আর রৌশনারা তাসনবাকে নিয়ে গেছেন। শায়নার সাথে তাসনবাকে মিলিয়ে দিয়েছেন। আনোয়ারা বেগম বলেছেন, ননদ ভাবির মধ্যে অনেক কিছু হয়, এইসব মনে রেখে দিতে নেই। নোভাকে সবাই অনেক বকাঝোকা করেছে। শাড়িটা পরে নাও, শিহাবের মা বউ তোমাকে দেখতে এসেছে। শায়না চুপ করে রইল। তাসনবা হনহনিয়ে বেরিয়ে গেল। দাদিমা কথা শেষ করতেই চোখ টলমল করছিল, নাকমুখ লাল। রাগে ক্ষোভে বেরিয়ে যাওয়ার সময় আনিসের সামনে পড়ল। আনিস তাকে দেখেও না দেখার ভান করে সরে দাঁড়ালো। তাসনবা হনহনিয়ে বেরিয়ে এলো বাইরে। এইসব ছোট লোকদের সরি বলতে বসে আছে সে। বাড়ির সামনে আসা মাত্রই তাজদার তাকে দেখল। শিহাবের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল সে। তাসনবা ভাইকে দেখা মাত্র একটু থমকালো, তারপর বাড়ির ভেতরে চলে গেল ধীরপায়ে হেঁটে। সায়দা বেগম তাড়াহুড়ো করছেন মেহমানদারি করতে গিয়ে। শায়না রেডি হচ্ছে কিনা দেখে যাচ্ছে ঘরের সামনে এসে। শায়না অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে শাড়ি পরছে উদাসীনভাবে। রৌশনারা, শায়নার খালা ফুপ্পু, মামিদের সাথে কথা বলছে। দাদিমা এসে শায়নাকে বলল, তাড়াতাড়ি শাড়ি পরে নে, তোর শাশুড়ি পরিয়ে দিতে এলে লজ্জায় পড়ে যাবি। লজ্জায় পড়বো কেন? আশ্চর্য, জামাই সোহাগ করেছে সেগুলো দেখা যাচ্ছে কাঁধে। শায়না তাড়াতাড়ি কাঁধ ঢেকে নিল। কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলল, ফালতু কথা বলার জায়গা পাও না, ওখানে পিন ঢুকে গিয়েছিল। জামাই তো আদর করে ব্যান্ডেজ লাগিয়ে দিছিল, খুললি কেন? আদর না, জুতা মেরে গরু দান। শায়না শাড়ি পরে সিম্পল গয়না চুড়ি পরে মেহমানদের সামনে গেল। নতুন বউয়ের মুখ দেখে শিহাবের মা ৩,০০০ টাকা দিয়েছে তার হাতের মুঠোর ভেতর। রৌশনারা শায়নাকে আর রাখেনি, তাদের সাথে সাথে নিয়ে এসেছে। কলতানের সামনে এসে শিহাব আর তাজদারের সামনে থামল সবাই। শিহাব তার মাকে জিজ্ঞেস করছে, বউ দেখেছো এবার? হ্যাঁ দেখেছি। তাজদার, তোমার বউয়ের সাথে কথাবার্তা বলেছি, মেয়ে ভালো লেগেছে আমার। শায়নাদের উঠোন থেকে কে যেন রৌশনারাকে বলল, বউ শাশুড়ি একসাথে নায়র গেলে নাকি? রৌশনারা বললেন, হ্যাঁ, বউয়ের সাথে আমিও নায়র গিয়েছি। শিহাবের সাথে তার মা তাজদার কথাবার্তা বলছে। রৌশনারাও এলেন। তার পেছন থেকে শায়নাও বেরিয়ে এলো। তাজদার তার দিকে এক ঝলক তাকালো। শায়না শিহাবকে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা রাতে চলে এসেছি নতুন বউকে জ্বালানোর জন্য। ভালো হয়েছে এসেছেন। সবাই কথা বলতে বলতে বাড়ির ভেতরে চলে যাচ্ছিল। শায়না রৌশনারার পিছু পিছু হাঁটছে। হঠাৎ থেমে গেল। তাজদার সিদ্দিকী বলল, কে যেন আসবে না বলছিল? শায়না ঘাড় ফিরিয়ে তাকালো। শক্ত কণ্ঠে বলল, যেতে কতক্ষণ? গিয়ে দেখুক। আমাকে আটকে রাখার সাধকার, সেটা বুঝিয়ে দেব একা পাই। রাতে মেহমানদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করেছে শায়না। বাড়িতে তখনও মেহমানে ভর্তি। তাজদার বন্ধুকে যেতে দেয়নি। রৌশনারাও জোরাজোরি করে রেখে দিলেন। রাতে এসে রাতে চলে যাবে, বিষয়টা কেমন দেখায়। খাওয়া দাওয়া শেষে মেহমানরা যখন ঘুমাতে চলে গেল, তখন তাসনবার ঘরে খুব কথাবার্তা হচ্ছিল। তাসনবা নাকি কাঁদতে কাঁদতে না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। একটা বাইরের মেয়ের জন্য তার ভাইয়ের কাছে এসে ছোট হয়ে গেছে। ওই বাড়ির মানুষদের কাছে তাকে ছোট হতে হয়েছে। অপমান মেনে নিতে পারছে না সে। তাজউদ্দিন সিদ্দিকী রৌশনারার উপর খেপেছেন। তিনি ছেলে মেয়েদের কখনো বকাঝকা করতে পছন্দ করেন না, মেয়েদের তো একদমই না। তাসনবার কান্নাকাটি দেখে তিনি রৌশনারাকে বললেন,
শায়নাকে যেন বলে দেয় এই বাড়িতে থাকতে হলে সবার মন জুগিয়ে চলতে হবে, ননদদের সাথে যেন ভালো ব্যবহার করে, হাসি খুশি থাকে। এত গাদ্দারি করলে, ভাইদের কথা শুনে চললে আবারও ঝামেলা হবে, তখন ঘটনা অন্যদিকে ঘুরে যাবে। ফুপুরা বলাবলি করলেন, ওই বাড়ির মেয়েকে অত পাম্পট্টি তেল মালিশ করে বাড়িতে আনতে হবে কেন? ওরা আগে ভালো করে খেতেও পায়নি। এই বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে পা একদম আকাশে উঠে গেছে, মাটিতেই পড়ছে না। আরও কত কি দেখবো আল্লাহ মালুম। কাল থেকে রান্নাঘরে নিয়ে গিয়ে কাজ ধরিয়ে দেবে। কত মেয়ে ছিল আমার ভাইপোর জন্য, আর মেয়ে পাইনি আমার ভাইয়ের জন্য। রৌশনারা বললেন, বিয়েটাতে সব ওর পছন্দ মতো হয়েছে, গরু, ডেকোরেশন, খাওয়া দাওয়া, অনুষ্ঠান, এমনকি বউটাও। আমার কি করার আছে? শায়নার ঘরে দাদিমা আনোয়ারা বেগম বসেছিলেন, শায়নাকে দিয়ে গয়নাকাটিগুলো তুলে রাখছিলেন। তাজদার ধীর পায়ে হেঁটে ঘরে ঢুকলো, ফোনে চোখ স্থির রেখে। দাদিমা তাকে দেখে বললেন, তোমার বউকে কুবুদ্ধি শিখিয়ে দিচ্ছি। তাজদার চোখ তুলে দাদিমার দিকে তাকালো, তারপর শায়নার দিকে। শায়না গয়নার বাক্সগুলো গোছগাছ করছিল। তাজদার ভ্রু কুচকে বলল, কুবুদ্ধির অভাব আছে নাকি যে আবার দিচ্ছ? শায়না চট করে তাকালো তার দিকে। আনোয়ারা বেগম হাসলেন, তারপর দাঁড়িয়ে বললেন, আমি আসি, বরবধূ গল্প স্বল্প করো। বলেই তিনি বেরিয়ে গেলেন। তাজদার সিদ্দিকী দাদিমার জায়গায় গিয়ে বসলো, পিঠটা পেছনে হেলে দিয়ে দু হাতে ভর রেখে। শায়না বাক্সগুলো একটার পর আর একটা রাখছে, তাজদারের দিকে তাকালো না, কিন্তু তাজদার তাকিয়ে রইল। শায়না বক্সগুলো রেখে দিতেই তাজদার ঘরের আলো নিভিয়ে দিল। হালকা আলো আছে অবশ্য। টেবিল ল্যাম্পটা জ্বলছে, শায়নার পরনের গোলাপি শাড়িটার রং বোঝা যাচ্ছে। বাক্সগুলো রেখে শেষে জগ থেকে পানি ঢালো গ্লাসে, গলা ভিজিয়ে নিল। তাজদার জানতে চাইল, আমরা কখন কথা বলবো? শায়না বিলম্ব না করে বলল, কথা বলিনি কখন? একজন দক্ষিণে, একজন উত্তরে। এটা বিয়ে নাকি রং তামাশা? দুটোই। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আপনাকে আমি ভয় পাইনি কোনো দিন, আজও পাচ্ছি, বরং একটু বেশি পাচ্ছি দরজা বন্ধ বলে। তাজদার চুপ। শায়না পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে এনে কুলে বসালো। শায়না লজ্জায় অস্বস্তিতে ধাতস্থ হতে পারছিল না। 2 দিনের বিয়ের সম্পর্কে খাতিরে একটা পুরুষ লোকের কোলে হঠাৎ নিজেকে আবিষ্কার করে তার শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে উঠল। সে সরে যেতে চাইছিল, কিন্তু তাজদার সিদ্দিকীর শক্ত হাত তার কোমর আঁকড়ে ধরে রাখল। শায়না ধীরে নিঃশ্বাস ফেলছে, তাজদার সিদ্দিকীও যেন না শোনে। তাজদার তার সাথে হাতের মুঠো নিয়ে এলো শায়নার সামনে। শায়না তার হাতের মুঠোর দিকে তাকালো, কৌতূহল হলেও মুখ ফুটে কিছু বলল না। তাজদার ধীরে ধীরে মুঠো খুলল। চমৎকার ডিজাইনের একটা চেন লকেট। শায়নার কোনো প্রতিক্রিয়া নেই। তাজদার বলল, তোমার উপহার নাও। শায়না নিল না। যদি পরে বলে বসে তোমার উপহার দাও, তখন? সে তো কোনো উপহার রাখেনি, তখন সে লজ্জায় পড়ে যাবে। তাকে লজ্জায় পেলে পৈশাচিক আনন্দ পাবে তাজদার সিদ্দিকী। শায়না চুপচাপ বসে রইল। তাজদার তার চোখের সামনে লকেটটা তুলে ধরল। শায়না বলল, তাকে ছেড়ে দিতে। তাজদার শুনলই না। চেইনের হুকটা খোলার চেষ্টা করছে সে। শায়নাকে বলল, খবরদার, উঠবে না। চেইনের হুকটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। শায়নার মাথা থেকে আঁচল পড়ে গেছে অনেক আগে। তাজদার হুক খুলে শায়নার বেনিটা সামনে ফিরিয়ে দিয়ে চেইনটা পরিয়ে দিল। তারপর তাকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে শায়নার গলায় জলজল করতে থাকা চেইনটি দেখে বলল, নাইস। শায়না আয়নার দিকে তাকায়নি, চোখ নিচে নামিয়ে রেখেছে। কাঁধের কাছে উত্তপ্ত কিছু টের পেল হঠাৎ। চোখ তুলে আয়নার দিকে তাকাতেই দেখল তাজদার সিদ্দিকীর নিঃশ্বাস। তার কাঁধে আলতোভাবে থুতনি রেখে তাজদার সিদ্দিকী বলল, সবাই আমাকে নিশ্চিত করেছে ফিউচারে এই ধরনের ঘটনা আর হবে না। এটা এক প্রকার ভুল বোঝাবুঝি। মহিলারা টেনে টেনে কচুর লতির মতো কথা লম্বা করে। ডিসগাস্টিং। ইউ ক্যান ট্রাস্ট দিস ওন্ট রিপিট। শায়না জানে এরা জুতো মেরে গরুদানে ওস্তাদ, তাই নতুন করে কিছু বলল না। ক্লান্ত সে। বিছানায় শুয়ে পড়তে ইচ্ছে করছে। নিজের ঘরটাতে ছুটে যেতে ইচ্ছে করছে, সেখানে সে নিজের ইচ্ছে মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাতে পারে, কিন্তু সেটা অসম্ভব। সে লকেটটা ছুঁয়ে বলল, এটা সুন্দর, কিন্তু আমি কোনো উপহার আনিনি কারোর জন্য। এভাবে উপহার নিতে আমার লজ্জা হচ্ছে। তাজদার তার কাঁধে থুতনি আরও গেঁথে দিয়ে কোমর জড়িয়ে ধরল। শায়না শিউরে উঠল। তখনই বাইরে কারো চেঁচামেচি শোনা গেল। চবর্গীয় শব্দ করে তাজদার জানালার কাছে চলে এলো। শক্ত হাতে জানালা খুলে দিয়ে বাইরে কান পাতল বিরক্তির সাথে। প্রতিবেশীদের কারোর বাড়িতে ঝগড়া লেগেছে। কান পাততেই শোনা গেল, আর মতো বেডি দে এতলেই তোরলেই সংসার গড়ের, অন্য বেডি উলে ঠ্যাং দেহেই যেই তুগুই ওডা, জেদ্দুর হ্যাডামনে এদ্দুর ঠ্যাং টানস। মহিলার উচ্চবাচ্যর পর পুরুষ লোকের গলার আওয়াজ শোনা গেল, অ্যানগুড়ি ক্যাং চিল্লেতে লেগোক, ও তোরও ঘরদ বিয়েবাড়ির মানুষ আছে হৈদ্দিন অনি,
এদুর লাতিয়ে চিল্লিলি কি কিছু সমাধান আইবনি? তাজদার বিরক্তির সাথে জানালার কাজ টেনে দিতে দিতে বলল, এত রাতেও এদের শান্তি নেই, মেজাজ খারাপ করে দেয় ফালতু লোকজন। আয়নার সামনে সায়না নেই, সে বিছানায় শুয়ে পড়েছে। প্রতিবেশীদের ঝগড়া শুনে সে হাসছিল মনে মনে। তাদের ধন্যবাদও জানালো, উচিত কাজ হয়েছে। তাজদার সিদ্দিকীর গলার আওয়াজ শোনা গেল। ফোনে তৌসিফকে বলছে, বৌজামাই দুটোর মাথা ফাটিয়ে দিয়ে আয়, এটা ভদ্রলোকের বাড়ি, রাত বিরেতে এভাবে চিল্লাপাল্লা করছে কেন? তৌসিফ কি বলল কে জানে। তাজদার সিদ্দিকী বলল, শাওনকে নিয়ে যা, দরকার পড়লে আমাকেও ডাকিস, কিন্তু এদের মুখ বন্ধ করা চাই। মোটটাই খারাপ করে দিল শালারা। লাঠি নিয়ে যা, চিল্লাচিল্লি বন্ধ না হলে ধামাধাম দিয়ে দিব। সায়না চোখ বুজে শুয়ে আছে। ধামধাম দিয়ে দিব মানে? ওরা কি তাদের সমবয়সী নাকি? চাচা চাচির বয়সী মানুষদের ধামধাম দিয়ে বসা কি মুখের কথা? কত বড় বেয়াদব গোয়ার। বেশ কিছুক্ষণ পর গালিগালাজ থামল। তাজদার সিদ্দিকী ঘরময় পায়চারি করতে করতে তৌসিফের সাথে কথাবার্তা বলছে মেসেজে। কিছুক্ষণ পর বিছানায় ধপ করে উঠল। সায়নাত চমকে উঠে ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখল তার সামনে একটা বাক্স। তাজদার বুক উপর করে শুয়ে বাক্সটা খুলছে মনোযোগ দিয়ে। খুলতে খুলতে সায়নার দিকে তাকালো। সায়নার চোখ সরিয়ে নিল। বাক্স থেকে সবগুলো চুড়ি বিছানায় ফেলল তাজদার। সায়না কাচের চুড়ি পছন্দ করে। তাজদার সিদ্দিকী চুড়ি হাতে নিয়ে বলল, হাত বাড়িয়ে দেওয়া হোক। মুখটা তখনও বিরক্তিতে থেতে আছে, যেন আদেশ না মানলে সায়নাকেও চিবিয়ে খাবে। সায়নার হাতটা তার সামনেই রাখা। সে পাশ ফিরে যাচ্ছিল। তাজদার সিদ্দিকী শক্ত হাতে ধরে ফেলে একটা একটা চুড়ি পরিয়ে দিতে লাগলো। হাতটাতে পরানো শেষ হতেই তাজদার সিদ্দিকী বলল, ওই হাত। হাতটা না দিলে গায়ের উপরে উঠে আসতে পারে, তাই সায়না এই পাশে ফিরে হাতটা রাখলো তার সামনে। তাজদার একটা একটা চুড়ি তার হাতের পরাতে লাগলো। সায়না হাতের দিকে তাকিয়ে আছে। শেষ চুড়িটা পরিয়ে তাজদার সিদ্দিকী তাকে এক ছটকায় কাছে টেনে নিয়ে বলল, এবার আমার উপহার। সায়না হকচকে গিয়ে বলল, আগেই বলেছি আমার কাছে কোনো গিফট নেই এই মুহূর্তে। আমি আমার গিফট আদায় করে নিতে জানি। বলেই তাজদার তার হাতটা নিজের কাঁধের উপর তুলে নিতে নিতে গলদেশে মুখ ডুবিয়ে আদর করল। সায়নার নিঃশ্বাস ফেঁপে উঠেছে। সে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নেমে গিয়ে নিচে বসে পড়ল। তাজদারের দিকে তাকিয়ে নিজের বুকটাকে শক্ত করে খামচে ধরে কেঁদে উঠল শব্দ করে। তাজদার তার দিকে এক পা এগোতেই সায়না বাম হাতটা জোরে আঘাত করল পালঙ্কের পায়ের সাথে। কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো শব্দ হলো। তাজদার সিদ্দিকী পিছিয়ে গেল। সায়নাকে দেখতে ভয়ঙ্কর লাগছে। সায়না মেঝেতে নিঃশব্দে বসে রইল। পুরো শরীরটা পাথরের রূপ নিয়েছে, নড়ার শক্তি নেই। তাজদার সিদ্দিকীর দৃষ্টিতে ঝলসে উঠল তীব্র ক্ষোভ। টান টান হয়ে উঠল মুখের রেখাগুলো। সায়নার দিকে এক ঝলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। রীতিমতো অপমানিত মনে হলো নিজেকে। ঘরজুড়ে অস্থির পায়চারি করল। নিজের রাগ সামলাতে পারছে না। কিছুক্ষণ পর তাজদার সিদ্দিকী ধীরে ধীরে গিয়ে বসল রকিং চেয়ারে। চেয়ারের কাঠ কাঁপিয়ে কেঁকিয়ে উঠল একবার। সে পায়ের উপর পা তুলে ঠান্ডা ভঙ্গিতে বসে রইল। ঠোঁটের কাছে হাত তুলে ভ্রু কুঁচকে তাকালো সায়নার দিকে আর চোখে, চাপা কোনো হিসেবি দৃষ্টিতে। সায়না তখনও মেঝেতেই পা কুড়িয়ে বসে আছে নিঃশব্দে। কাঁধ সামান্য কুঁজো হয়ে এসেছে। হাতে ব্যথা পেয়েছে বেশ। চোখে মুখে কষ্ট লুকানো যাচ্ছে না। অনেকগুলো চুড়ি ভেঙে ছড়িয়ে আছে মেঝেতে। লালচে দাগ দেখা যাচ্ছে হাতে। অনেকটা সময় কেটে গেছে নিঃশব্দে। দেয়ালের ঘড়ির কাঁটা ঘুরছে। সায়না মেঝেতে পা কুড়িয়ে বসে ঝিমোচ্ছে। চোখের পাতাগুলো ভার হয়ে এসেছে। তাজদার সিদ্দিকী রকিং চেয়ারে হেলান দিয়ে মাথা এলিয়ে দিয়েছিল পেছনে। চোখ প্রায় বন্ধ। হঠাৎ এক মুহূর্তে চোখ খুলে গেল। চট করে সামনে তাকিয়ে দেখল সায়না এখনও মেঝেতেই নিস্তেজ ভঙ্গিতে ঝিমোচ্ছে। তার ভ্রু কুঁচকে উঠল। চেয়ারের আরাম ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। নিঃশব্দ পায়ে এগিয়ে এসে সায়নার সামনে বসে পড়ল হাঁটু ভেঙে। সায়না ধীরে ধীরে চোখ তুলল। বিস্ময়, সংশয় আর অসহায় কৌতূহলে তাকালো তাজদারের দিকে। চোখ দুটি লাল, কাঁপা কাঁপা। তাজদার ধীরে বলে উঠল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? সায়নার গালে শুকিয়ে আসা জলের রেখা এখনো স্পষ্ট। সে মুখ ঘুরিয়ে রেখেছে। চোখে চোখ রাখার সাহস নেই, ইচ্ছেও নেই। তাজদার এবার শক্ত কণ্ঠে বলল, আমার দিকে ভালো করে তাকাও সায়না মমতাজ। সায়না তাকালো না, নড়ল না অবধি। কোনোদিন সে মন ভরে সময় নিয়ে তাজদার সিদ্দিকের দিকে তাকায়নি। তাকানোর ইচ্ছেটাই জন্মায়নি কখনো। ছোটবেলায় একবার অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে তাকিয়েছিল তাজদার সিদ্দিকির দিকে। আর তখনই তাজদার সিদ্দিকী আঙুল তুলে বলে দিয়েছিল, চোখ নিচে। সেই চোখ আজও নিচেই নেমে আছে, আর থাকবে। সে কোনোদিন মুগ্ধ হয়ে তাজদার সিদ্দিকীর চোখে চোখ রাখবে না।
এই লোকটা যদি জানতো সে একটুখানি তাকালেই কতখানি ঘৃণা ফুঁসে ওঠে তার বুকের ভেতর, তাহলে জীবনেও তাকে বলতো না। তার দু চোখে পট্টি বেঁধে দিয়ে বলতো, আমার দিকে না তাকিয়ে সংসার করো। সারা জীবন তাদের সাথে দাসগুলামের মতো ব্যবহার করে এখন ঠিক কী কারণে এত তুলুতুলু করছে, সায়না কি সেটা জানে না? এরা ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, স্নেহ, মমতা দেখায় পয়সা, সৌন্দর্য, স্ট্যাটাসের উপর ভিত্তি করে। অসম্ভব ঘৃণা করা, হেয় করা, তুচ্ছ করা মানুষ হুট করে ভিন্ন আচরণ করলে যে কারো মনে প্রশ্ন উঠবে। সায়নার মনও নিজেকে প্রশ্ন করেছিল, উত্তরটাও খুব সহজে পেয়ে গিয়েছিল সে। দরিদ্র পরিবারের শেষ সন্তান ছিল সে। বাবার অল্প আয়, 5 ভাই বোন বড়, সবার পড়াশোনা আর খাবারের খরচ মেটাতে হিমশিম খেতে হলো বাবাকে। তবুও বাবা চেয়েছিল সবাই পড়াশোনা করুক। মানুষ মূল্যায়ন করে না বলে তিনি খুব দুঃখ পেতেন। চেয়েছিলেন কম খেয়ে হলেও ছেলেগুলো মানুষ হোক। ছেলেগুলো মানুষ হলেই সমাজে একটা অবস্থা তৈরি হবে, মানুষ সম্মান করবে। সায়না শেষ সন্তান ছিল বলে মায়েরও যথেষ্ট অবহেলা পেয়েছিল। বুকের দুধও বেশি দিন পায়নি সে। দাদিমা তাকে ভাতের মার আর সাবুদানার পানি খাইয়ে খাইয়ে নাকি দুধের অভাব মেটাতেন। মা অন্য ছেলেমেয়েদের খাওয়া পড়ার চিন্তায় ডুবে থাকতেন। সায়নাকে নিয়ে কোনো আলাদা ভাবনা ছিল না তার। দাদিমা তাকে মানুষ করেছে বলতে গেলে। মায়ের শেষ সন্তান হওয়ায় সে জন্মেছিল খুব দুর্বল আর রোগা হয়ে। ছোট থেকেই পুষ্টিহীনতায় ভুগেছে। পা দুটো বাঁকা হয়ে গিয়েছিল। মানুষের ছোটবেলার ছবি কত সুন্দর, আর তার তার ছোটবেলার ছবিগুলো দেখলে এখনও চোখে জল আসে। দেখতে ইচ্ছে করে না একদম। তার পা বাঁকা ছিল, গাল বসে গিয়েছিল, দাঁত বের হয়ে থাকতো, চুল এলোমেলো, মুখশ্রী ছিল কঙ্কালের মতো ভাঙাচোরা। দেখতে মনে হতো রাস্তায় পড়ে থাকা অবহেলিত কোনো ভিখারির বাচ্চা। দুটো কাপড়ে কেটে যেত পুরো বছর। রোদে পুড়ে কাপড় ঝলসে যেত, ছিঁড়ে যেত। মা সেলাই করে দিত হাতে। নতুন জামা পেলে তো খুশিতে আত্মহারা হয়ে যেত সায়না। সে তখন একরোখা দুরন্তর ছিল। রোদে পুড়ে মাটিতে গড়াগড়ি খেয়ে বেড়াতো পাড়ার পর পাড়া। তার গায়ের রং আরও ঘোলা হয়ে যেত। সেই রং, সেই কুৎসিত রূপটাই হয়তো তাজদার সিদ্দিকী আর তাসমিন আর তাসনুবাদের চোখে চরম অপছন্দের ছিল। এজন্যই তারা ঘৃণা করত, তুচ্ছ করত। যখন সে ক্লাস 8-এ ওঠে তখন হঠাৎ করেই তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। সবাই বলতো, এই মেয়েটা হিজড়া হবে। বুকে মাংস নেই, মাসিক হয় না, নিশ্চয় কোনো গোলমাল আছে। মেয়েলি সৌন্দর্য নেই বলে উপহাস করত সবাই। কিন্তু বয়সন্ধির পর হঠাৎ করে তার শরীর রূপ নিতে শুরু করেছে। গায়ে মাংস লাগতে থাকে। কাঠের মতো পাটকাঠি দেহে ধীরে ধীরে ঢেউ ওঠে। হুট করে সে অনেকটা লম্বা হয়ে যায়। তার চলাফেরায় নরম ভাব আসে, চোখে মুখে লজ্জা। সবার চোখে পড়ে সেই বদল। সায়না আগে আয়নার সামনে দাঁড়ালেও নিজেকে এড়িয়ে যেত, অত মন দিয়ে নিজেকে দেখতই না। হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে নিজেই চমকে উঠল। স্তনের ভার, গম্ভীর নাভি, মসৃণ ত্বক, কোমরের বাঁক সব মিলিয়ে একটা নতুন মানুষ সে। নিজেই নিজের শরীরের দিকে তাকিয়ে ঘেমে উঠেছিল, লজ্জায় চোখ নামিয়ে নিয়েছিল। সময় কত কিছু পাল্টে দেয়, গোটা একটা মানুষকেও। তার গায়ের রংটা উজ্জ্বল মসৃণ, কিন্তু সেটা তখন চাপা পড়েছিল অপুষ্টি, রোদে পোড়া গা আর অবহেলার ভারে। চুলের গোছাও ছিল ঘন আর মোটা, কিন্তু অযত্নে এলোমেলো হয়ে থাকতো সবসময়। ঘাড়ে কাঁধে জমে গিয়েছিল কালচে দাগ, কিন্তু ধীরে ধীরে বদল এলো। যত্ন, সময় আর বয়সের সঙ্গে সঙ্গে সেই কালচে দাগগুলো হালকা হতে লাগলো। চুলে ফিরে এলো জৌলুস, গায়ের ত্বকে ফিরে এলো প্রাণ। কেউ ভেবেছিল সেই রোগা পটকা, ছেঁড়া কাপড় পরা কুৎসিত মেয়েটা একদিন এলাকার সুন্দরীদের তালিকায় নাম লেখাবে। সায়না একদম ঘরকোনো হয়ে গিয়েছিল বয়ঃসন্ধির পর। নিজেদের আর্থিক অবস্থার উন্নতিও হতে লাগলো। আচমকা সবকিছু কেমন যেন পাল্টে গেল। মানুষের ব্যবহারও পাল্টে গেল। টাকা আর সৌন্দর্য আসলেই ম্যাটার করে। টাকা আর সৌন্দর্য ছাড়া কিছু হয় না। টাকা আর সৌন্দর্য না থাকলে কেউ 2 পয়সার দাম দেয় না, সেটা সায়নার চেয়ে ভালো কেউ জানে না। কলেজে যাওয়ার পথে অনেকের নজরে পড়েছে সে। তার পরপর অনেক সম্বন্ধ আসতে লাগলো। স্কুলে থাকতে যাদের টিটকারি শুনতো তাদের অনেকের কাছে প্রেমের প্রস্তাবও পেয়েছে সে। গা গুলিয়ে আসতো তার। প্রতিবেশী রুম্পা আপার বিয়েতে সে হলুদ শাড়ি পরেছিল। তিতলি, তাসনুবা সবাই ছিল সেই হলুদের অনুষ্ঠানে। দূর দূরান্তের অনেক আত্মীয় স্বজন তখন সায়নাকে চিনতেই পারেনি। যখন শুনল মেয়েটা আশরাফের ছোট বোন, তখন সবাই হা হয়ে গিয়েছিল। লোকে মুখে ফিসফিসও করতো এটা বলে যে মেয়েটা আগে দেখতে কেমন ছিল না, পয়সা হওয়ার পর কেমন পাল্টে গেছে দেখ, টাকায় কত সুখ। সায়নাকে তার মা বাবার অনেক আত্মীয় স্বজনও হুট করে চিনতে পারেনি। গায়ে হলুদে বাড়ির মেয়েদের গ্রুপ ছবি আর ভিডিওগুলো লন্ডনে বসবাসরত তাজদার সিদ্দিকের কাছেও গিয়েছিল।
সেও কৌতূহলে জিজ্ঞেস করেছিল তিতলির পাশে দাঁড়ানো মেয়েটা কে। রৌশনারা বলেছিলেন ওই বাড়ির মেয়ে শায়না। তার কিছু মাস পর তাজদার সিদ্দিকী দেশে এলো। পুরো বাড়ি জুড়ে মিষ্টি বিতরণ হলো। কি হইচই ওই বাড়িতে! শায়না প্রথম দিনই দেখেছিল সেই বদমেজাজি তেতো স্বভাবের তরুণ তাজদার সিদ্দিকীকে পূর্ণবয়স্ক টকবগে যুবক রূপে। চেহারা এসেছে ধার, চোখে মুখে একরকম ঝলক, শরীরের গঠনে পুরুষসুলভ দৃঢ়তা। আগে রুক্ষ স্বভাব ছিল, আর এখন প্রভাব বিস্তারকারী ভারী ভাব, চলাফেরা, তাকানো, এমনকি চুপ করে দাঁড়িয়ে থাকাতেও কত আত্মগৌরব। অহংকার আর দম্ভের চামড়ায় মোড়ানো তাজদার সিদ্দিকী দৈহিক সৌন্দর্য, আত্মগরিমা আর গর্ব নিয়ে হেঁটে হেঁটে চারপাশটা কৌতূহল নিয়ে দেখছিল। বিশেষ করে তাদের বাড়ির দালানগুলো। হয়তো ভাবছিল এদেরও দালান হয়েছে। শায়না একবারও সামনে যায়নি। দাদিমা এসে তাজদার সিদ্দিকীর কত নামধাম করলেন। মাটি হয়ে গেছে ওই বাড়ির ছেলেটা। এখন আর আগের মতো নেই। আগে তো কাউকে সালামটাও দিত না, এখন সবার সাথে হেসে খেলে কথাবার্তা বলছে। মেয়ে দেখছে তার জন্য। দাদিমা অবশ্য কথাগুলো তাকে শুনিয়ে শুনিয়ে বলেছিল সেদিন। সেটা শায়না অনেকটা পরে বুঝেছে। তাদের প্রতিবেশী এক চাচার বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে স্টেজে ওঠার জন্য ফুলের ডালা নিয়ে দাঁড়িয়েছিল সে সবার পেছনে, তিতলি তার সামনে। তারা দুজনেই চাচার বোকামোর কথা বলে হাসাহাসি করছিল। উনি কেকের মাঝখান থেকে গোলাপটা চামচ দিয়ে তুলে কান্নারত ভাইপোর হাতে ধরিয়ে দিয়েছেন কেকের ছবি তোলার আগেই। ক্যামেরাম্যান বকাঝকা করেছেন। ঠিক তখনই শায়নাদের পেছনে ছেলেপেলের দল এসে দাঁড়ালো। একজন হঠাৎ গলা ছাড়লো। শায়না চমকে তাকালো। তাজদার সিদ্দিকীও তার দিকে তাকালো। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে পাশ দিয়ে হেঁটে গেল। সেই চাচার বিয়ের সবার মধ্যমণি ছিল তাজদার সিদ্দিকী। কারণ অনেকগুলো বছর পরে সে গ্রামে এসেছে। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় খুবই তীক্ষ্ণ। তারা বুঝে ফেলতে পারে কে কোন দৃষ্টিতে তাকাচ্ছে, কার চোখ লোভাতুর, কামুক। পুরো অনুষ্ঠান জুড়ে তাজদার সিদ্দিকী তাকে দেখছিল ঘুরে ঘুরে। শায়না সাহস করে তাকালো এটা বুঝতে যে তার মনের ভুল কিনা, কিন্তু না, সে যেটা ভেবেছে সেটাই। তাজদার সিদ্দিকী তাকে দেখছে, কপালটা হালকা কুঞ্চিত করে। সে অস্বস্তিতে মানুষের গায়ের আড়ালে আড়ালে দাঁড়াচ্ছিল বারবার। একবার প্যান্ডেলের বাইরে চলে এসেছিল। সেখানেও তাজদার সিদ্দিকী দাঁড়িয়ে ফোন টিপছে। ফোনের স্ক্রিনের আলো তার মুখে। শায়নার দিকে চোখ তুলে তাকাতেই শায়না দ্রুত পালালো। তার ঘাম ছুটে গিয়েছিল লজ্জায়, অস্বস্তিতে। বুকের ভেতর মস্ত বড় একটা পাথর উঠে এসেছিল সেদিন। সাধারণত অনুষ্ঠান শেষ হওয়ার আগ অবধি সে কখনো অনুষ্ঠান করে আসে না, কিন্তু সেদিন অনেক আগে চলে এসেছিল। মা দাদিমা তাকে হাজারটা প্রশ্ন করলো, কিন্তু সে কিছু বলল না। ওই রাতে সে একটু ঘুমাতে পারেনি। তখনও সে ভেবেছিল হয়তো মনের ভুল, কিন্তু না। ভেজা চুল ঝেড়ে ছাদে কাপড় শুকানোর সময় ওই বাড়ির ছাদে হাঁটতে থাকা ছায়াটা তাকে আরও স্পষ্ট করে দিয়েছিল সবটা। পুকুর ঘাটে কাপড় ধোয়ার সময়ও সে দেখেছিল ছায়াটা। এমনকি ঘর থেকে উঠোনে বের হলেই যেন চোখ দুটো তাকে ঘিরে ধরত। সে তাজদার সিদ্দিকীর বাজে চাহনি থেকে বাঁচতে পালাতে কতবার হোঁচট খেয়ে পড়েছে তার হিসেব নেই। একটা মানুষ শুধু দূরে দাঁড়িয়ে তাকে কৌতূহলী দৃষ্টিতে দেখছে, এটাই যথেষ্ট ছিল তার রাতের ঘুম হারাম করার। কি লজ্জা, কি গা গোলানো বিশ্রী অনুভূতি! ওই ধরনের কিছু ভাবতে গেলেই মনে হতো দম বন্ধ হয়ে যাচ্ছিল। তাজদার সিদ্দিকীর সামনে দাঁড়াবে, ব্যাপারটাই কতটা জঘন্য। যার চোখে চিরকাল ঘৃণা দেখেছে সেই চোখে অন্য কিছু কতটা অস্বস্তিকর। নিজের সৌন্দর্যকে বাহবা দিয়েছিল সে। এই সৌন্দর্য তাকে কত মানুষ চিনিয়ে দিল, কত মানুষের কত রূপ দেখিয়ে দিল। আননোন নাম্বার থেকে আসা কল, মেসেজ সব তাজদার সিদ্দিকীর ছিল। নাম্বারটা কোথায় পেয়েছিল সে কে জানে। শুরুতেই একবার কল রিসিভ করেছিল সে। গলার ঝাড়ার শব্দ পেয়ে ফোনটা ছিটকে পড়েছিল হাত থেকে। মেসেজ আর কলগুলো দেখলে তার হাত পায়ে কাঁপনে ছুটত। কি দুঃসাহস ওই লোকটার! সে ভাবে কি করে শায়না তার সাথে ফোনে কথা বলবে? টাকা দিয়ে মন কেনা যায় নাকি? কি জঘন্য! তাজদার সিদ্দিকী অনেকবার তার সাথে কথা বলতে চেয়েছে। শায়না পালিয়ে পালিয়ে থেকেছিল। বিয়ের প্রস্তাব পাঠাবে এই ব্যাপারে সে নিশ্চিত ছিল, আর সেটাই হয়েছে। যারা মানুষকে টাকা আর সৌন্দর্যের দাড়িপাল্লা দিয়ে মাপে, সেই ছোট লোকদের বাড়িতে বউ হয়ে না আসার জন্য আল্লাহর কাছে দুহাত তুলেছিল সে। কেন কবুল হয়নি কে জানে। যে লোকটা তার ভাবাগ্রস্ত নিরীহ রূপটাকে ঘৃণা করেছিল, সেই লোকটাই তার সৌন্দর্যে ঘায়েল হয়ে বিয়ে করেছে। ভবিষ্যতে সে তার সৌন্দর্য হারিয়ে ফেলবে তখন। তাজদার সিদ্দিকী গমগমে গলায় বলল, শায়না মমতাজ কথা বলো, নয়তো তাকাও। আমি কি বলছি শুনতে পাচ্ছ? শায়না অল্প করে তাকালো। এই চেহারায় কোনো মায়াদয়া নেই। আপাতমস্তক কঠিন, শক্ত ঠোঁট দুটোর কাঠিন্যই বলে দেয় কতটা রুক্ষভাষী এই লোক। এই লোকটা পুরো পৃথিবীর সমস্ত সুখ পায়ের কাছে এনে দেবে বললেও তার ক্ষত মুছবে না,
তার মন বসবে না। না, এই হিংস্র চেহারাটার দিকে তাকালে মন গলবে না কখনো। অতি জঘন্য, অতি নৃশংস এই লোক। সে চোখ সরিয়ে নিল। তাজদার বলল, আমার সাথে সহজ হও, তাকাও আমার দিকে। এভাবে চলতে থাকলে সব শেষ হয়ে যাবে। সায়না একদম তাকালো না। তার এত অস্বস্তি, এত ছটফটানি দেখেও লোকটা সামনে থেকে সরল না। এদের কাছে অন্য কারো সুবিধা অসুবিধা, ছটফটানি অস্বস্তি এইসব কোনো ব্যাপারই নয়। বরং তাকে কোলে তুলে নিল আচমকা। সায়না রেগে মেগে তাকালো। তাজদার তাকে বুকের কাছে ধরে রেখে তার মুখের দিকে তাকিয়ে বলল, পুরনো কথা ভুলে যাওয়ার জন্য হলেও আমার দিকে তাকাও। আমি বারবার তোমাকে রিকোয়েস্ট করব না, আমাকে খেপাবে না। আমি আগের মতো না থাকলেও খুব ভালো মানুষ হয়ে যায়নি। আমি মানুষকে মাথায় তুলতে জানি, আবার মাথায় তুলে আছাড় মারতেও জানি। আমার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করবে না। তাকাও আমার দিকে। সায়না অনেকবার তাকিয়েছে তার দিকে, কিন্তু মনের চোখ দিয়ে যখনই তাকালো তখনই একটা ভয়ঙ্কর, অতি কুৎসিত, বিকৃত, বিকল, অমানুষের মতো চেহারা তার চোখের পাতায় ভেসে উঠল। কি করে সে বোঝাবে? কারো দিকে তাকানোর জন্য ওই চেহারায় একটু মায়া দয়া, মানবিক ছাপ থাকা লাগে, যা তাজদার সিদ্দিকীর চেহারায় নেই। মানুষের মুখের আদলেও বোধহয় একসময় স্বভাবের ছায়া পড়ে। মনের রঙও লেগে থাকে চোখের কোণে, ভ্রু রেখায়, ঠোঁটের বাঁকে। হাজার চেষ্টা করেও নিজেকে আর বোঝাতে পারে না সায়না। পছন্দ হয় না, তাকাতে ইচ্ছে করে না। কী পরিমাণ ঘৃণা জমে আছে তার ভিতর, ভাবলেই নিজেকেই অবাক লাগে। তাজদার সিদ্দিকীর মুখটা মনে পড়লেই বুকের ভেতর একটা গা গোলানো অনুভূতি হয়, এক ধরনের বিক্ষোভ, একরাশ বিতৃষ্ণা। আর 10 জনকে নিয়ে যেমন রাগ বা বিরক্তি হয়, ওটা ঠিক সেরকম না, অসহ্যকর একটা অনুভূতি। সে নিজেই পালিয়ে বেড়ায় এই অনুভূতি থেকে। সে কখনো ভাবেনি তাজদার সিদ্দিকীর প্রতি নিজের ঘৃণা যেন একটু কমবে। সে প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। সে আর পারছে না, তার মাথায় আর কুলোচ্ছে না। না সে ঘৃণা করে শান্তি পাচ্ছে, না সে তাজদার সিদ্দিকীর প্রতি মন বসাতে পারছে। মাঝপথে দাঁড়িয়ে নিজের এই অসহায়তা, দ্বন্দ্ব, সবকিছুর প্রতি বিরক্ত হয়ে উঠেছেন সে নিজেই। তাজদার তাকে বিছানায় বসিয়ে দিল। তার সামনে বসে হাতটা দেখে নিয়ে নিজে নিজেই বলল, সকালে যদি কেউ জিজ্ঞেস করে এই সব কাটা ছেঁড়া কেন হলো, তখন কি হবে? সায়না চুপ করে রইল। তাজদার তার দিকে তাকাতেই সায়নাও তাকালো। কিছুক্ষণ নীরব মুহূর্ত পেরিয়ে গেল। আমি কি খুব খারাপ? প্রশ্নটাই সায়না কেমন চমকে গেল। সে ইচ্ছে করে উত্তর দিল না। তাজদার কঠোরভাবে বলল, আনসার মি। তুমি আমার সাথে মন খুলে কথা না বললে সহজ হবে কিভাবে? কথা বলছো না, তাকাচ্ছ না, কাছে থাকতে দিচ্ছ না। আগেও পালিয়ে পালিয়ে থেকেছ। সমস্যা কি বলবে? তোমার কোনো ধারণা আছে তোমাকে বিয়ে করতে গিয়ে আমাকে কত কিছু ফেস করতে হয়েছে? তুমি এরকম করতে থাকলে সবাই আরও পেয়ে বসবে আমাকে, কারণ আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি। তুমি এক্স্যাক্টলি চাইছোটা কি? আমার মান সম্মান শেষ করার পায়তারা করছো? সায়না তার চোখে চোখ রাখল। এক নিঃশ্বাসে বলল, কিন্তু আমি আপনাকে পছন্দ করি না। আপনার স্পর্শ তো বহুদূর, আপনার ছায়াকেও আমি ভয় পাই। আমি হয়তো দেখাই না, কিন্তু আমি সত্যি ভয় পাই। এই যে আপনি আমাকে ধরছেন, এতেই আমার গা গুলিয়ে আসে। অহংকারী চেহারাটাতে আমি আমি আমার জন্য নিখাত কিছু দেখি না। কথাগুলো বলার সময় সায়নার গলা কাঁপছে, হাতের আঙ্গুল, পা কেমন টান টান হয়ে উঠেছে। আপনি আমার সামনে বসে আছেন, এটা ভাবতে বসলেই আমার কেমন জানি লাগে। আপনি আমার গায়ের ওপর নিঃশ্বাস ফেলবেন না। আপনি বাজেভাবে তাকান। আপনাকে আমার ভালো লোক বলে মনে হয় না। তাজদার সিদ্দিকী বলল, আমি সবসময় তোমার দিকে বাজেভাবেই তাকাবো, প্রমিস। সায়না দাঁত চিবিয়ে নিজেকে ছাড়িয়ে বলল, বখাটে। ইয়েস, আই অ্যাম। সায়না শুয়ে পড়ল বিছানায়। গায়ে আঁচলটা জড়িয়ে নিতে নিতে বলল, আপনার চেহারাটা আমি সহ্য করতে পারি না। এটা আমার দোষ নয়, আপনার চেহারার দোষ। তাজদার এক ছটকায় তাকে নিজের দিকে ফিরিয়ে এনে তার মুখের উপর ঝুঁকে পড়ে বলল, দোষ তোমার চোখের। আমি সুন্দর, তুমি মনের চোখ খুলে দেখো। সায়না অবাক চোখে তাকিয়ে বলল, আপনার পিরিতি দেখে তো আমি অবাক হচ্ছি। মনে এত প্রেমের বাতাস লাগলো কবে থেকে? বাপরে বাপ, সিনেমাকেও হার মানাচ্ছে সব। তাজদার বলল, আমি বিয়ে করেছি বলে ঠেকায় পড়িনি। তোমাকে আমি বিয়ে করেছি, এটাই বেশি। আপনি আমার মতো ভালো জীবনসঙ্গী পেয়েছেন, এটাই বেশি। বলেই সায়না সরিয়ে দিল শক্তপোক্ত শরীরটাকে। কথায় কথায় গায়ের উপর উঠে আসে, বাজেভাবে ছুঁয়ে দেয়। বেয়াদব। তাজদার সিদ্দিককে এত অপমান শোয়ার মতো লোক নয়। চটপাট দেখিয়ে দরজা খুলে হনহনিয়ে বেরিয়ে যাচ্ছিল। সায়না বলল, ইগো খুব ব্যথা পেয়েছে? দরজা খুলে গেছে ততক্ষণে। তাজদার সিদ্দিকী থেমে গেল দরজা একটা ধরে রেখে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর ভেতরে ঢুকে ধপাস করে আবারও দরজা বন্ধ করে দিল। সায়না পায়ের নিচ থেকে কাঁথা টেনে নিয়ে নিজেকে লাশের মতো পেঁচিয়ে নিয়ে লম্বা হয়ে শুয়ে থাকলো। হাতটা ব্যথা করছে। তাজদার সিদ্দিকী বিছানার পাশে দাঁড়িয়ে হতাশ হয়ে বলল,
লাশের সাথে সংসার। শায়নার জবাব ভেসে এলো, আমার লাশও আপনার সাথে সংসার করবে না। শায়নার হাতের কাটা ছেড়ে দেখে আনোয়ারা বেগম কপাল কুঁচকে ফেললেন। মুখ গম্ভীর করে জিজ্ঞাসা করলেন, হাতে কি হয়েছে? শায়না মাথা নিচু করে ধরা গলায় বলল, কাল চুড়ি পরছিলাম, ভেঙে গিয়ে কাঁচ বিঁধে গেছে। আনোয়ারা বেগম সহজেই বিশ্বাস করে ফেললেন। মুখ নরম করে জানতে চাইলেন, তা আজ কিছু দেয়নি রাতে? চেন দিয়েছে। চেন আর লকেটটা আনোয়ারা বেগমকে দেখালো সে। তিনি লকেটটা ছুঁয়ে বললেন, নিশানের সময় বৌমার নিজের চেনটা দিয়েছিল তোমায়। এটা যখন পেয়ে গিয়েছ তখন তোমার শাশুড়ির চেন শাশুড়িকে দিয়ে দিও। হঠাৎ তাজদার ঘরে ঢুকলো। চোখে চোখ রেখে না তাকিয়েই আর চোখে দেখে নিল শায়নাকে। আবার দৃষ্টি ফিরিয়ে নিল দাদিমার দিকে। ঠান্ডা গলায় বলল, চা দিতে আজ এত দেরি কেন? দাদিমা মুখ টিপে হেসে বললেন, চা তো এবার তোমার বউ বানাবে। কাবার্ড খুলতে খুলতে তাজদার জবাব দিল, বউয়ের হাতে চা খাওয়ার জন্য সবাই বসে আছে? নতুন বউয়ের হাতে চায়ের জন্য অপেক্ষা করতে ক্ষতি কি? তুমি কি অবস্থা করেছ ওর? তাজদার তখনই ঘাড় ঘুরিয়ে তাকালো, কপাল ভাঁজ করে বলল, কি করেছি? তোমার বউয়ের হাত কেটেছ। তাজদার ঠোঁট গোল করে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, উফ। শোনো, তোমার বউ কিন্তু আজ নায়র যাবে। তাজদার কপাল কুঁচকে তাকালো শায়নার দিকে। কৌতুক মাখা কণ্ঠে বলল, বিয়ে হতে না হতেই নায়র? ও মা, বউ বাপের বাড়ি যাবে না? তাজদার কাটখাট উত্তর দিল, উকি দিলেই বাপের বাড়ি দেখা যায়, আবার কিসের নায়র? দাদিমা শায়নার দিকে তাকিয়ে বললেন, দেখো কি বলে তোমার বর। শায়না চুপচাপ বসে রইল। দাদিমা তাজদারকে জিজ্ঞাসা করলেন, তোমার বউ তোমার সাথে কথা বলে? তাজদার বলল, আল্লাহর রহমতে এখন বলে। দাদিমা হেসে বললেন, আল্লাহর রহমতে? সে অনেক কথা। আজ সন্ধ্যায় নিয়ে যাচ্ছে ওকে। তুমি আবার কোথাও যেও না, রাতে শ্বশুর বাড়িতে যাবে, জামাই আদর খাবে। তাজদার হঠাৎ অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তাকায়, ঠোঁট বাঁকিয়ে বলে, আদর? অত আদর কে করবে? শায়না মুখ ফিরিয়ে বসে রইল। দাদিমা হাসতে হাসতে বলল, তুমি খাবে? শায়না চলে আসো। শায়নাকে নিজের পেছন পেছন আসতে বলে তিনি বেরিয়ে গেলেন ঘর থেকে। তাজদার চুপ করে দাঁড়িয়ে কিছুক্ষণ চেয়ে রইল দরজার দিকে। তারপর হঠাৎ একটা তুড়ি বাজালো শায়নার দৃষ্টি আকর্ষণ করতে। শায়না ধীরে তাকাতেই তাজদার আঙুল তুলে বলল, বিকেলে যাবে, কাল সকালে চলে আসবে। শায়না শুধু তাকিয়ে রইল তার দিকে। চোখের চাহনি স্থির। সেই চাহনি থেকে দৃষ্টি সরিয়ে নিল তাজদার সিদ্দিকী। এড়িয়ে গেল কি? শায়নাকে নায়র দেওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছিল রান্নাঘরে। রীতি অনুযায়ী বউকে নায়র দেওয়ার সময় ভাতও দিতে হয় সাথে, সাথে গরুর মাংস, মুরগির মাংস, ডিম ইত্যাদি ইত্যাদি। সেগুলো আবার প্রতিবেশীদের ঘরেও বিলি করে। বউ 2-3 দিন বাপের বাড়িতে থাকবে, ওই বাড়িতে জামাই আদর হবে। তিতলির সামনে শায়না রান্নাঘরে চলে এলো। এসে দেখলো আসর জমেছে সেখানে। তাকে দেখা মাত্রই রোশনারা বলল, সবাইকে চা করে দাও, পানি গরম হয়েছে। শায়না গ্যাসের চুলার সামনে গিয়ে দাঁড়ালো। ফুটন্ত গরম পানিতে চা পাতা দিল, দুধ চিনি দিয়ে শেষে লিকার ঢেলে দিল। সবাই আর চোখে তার কাজ দেখছে। তৌসিফের মা হঠাৎ বলে উঠল, তোমার হাতে আরেকটা আংটি কোথা থেকে এলো? শায়না লিকার ঢালছিল দুধ চিনির মধ্যে। হাতের উপর অল্প করে লিকার পড়ে গেল হাত ফসকে। রোশনারাও কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। শায়না হাত মুছে নিয়ে কিছু বলার আগে ফুপু বলল, মনে হয় তাজদারেরটা ওকে দিয়ে দিছে, ও তো আর স্বর্ণ পড়বে না। শায়নাকে আর কিছু বলতে হলো না। কাপে চা ঢেলে সবাইকে খেতে দিল সে। রোশনারা বলেছে চিনি আন্দাজ করে দিতে। শায়না চিনি কম দেয়নি, বেশিও দেয়নি, তবুও ভয়ে ভয়ে ছিল। কিন্তু কেউ ভালো খারাপ কিছু বলল না। তাসনুবা চা খায় না। সে নাস্তার ট্রে রেখে যাওয়ার সময় শায়নার দিকে তাকালো এক পলক, তারপর আবারও ঘর ছেড়ে বেরিয়ে গেল। রোশনারা কাজ করতে করতে শায়নার উদ্দেশ্যে বলল, তাজদার বোধহয় তোমার পাসপোর্টের ব্যাপারে কথা বলবে আজ বাদে কাল। যদি বলে তাহলে বলে দিও তোমার ভাইয়ারা তোমাকে মাস্টার্স কমপ্লিট করতে বলেছে। শায়না ব্যাপারটা সহজে বুঝলো না। যখন বুঝলো তখন বলল, এখনও তো 3য় বর্ষে ভর্তি হইনি। সেটাই তো বলছি, ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো হলে মাস্টার্সে ভর্তি হবে। বলবে তোমার ভাইয়েরা এটাই বলেছে। বুঝেছ কি বলেছি? হ্যাঁ। এবার ঘরে যাও, কাপড় চোপড় সুটকেসে নিয়ে নাও। শায়না ঘরে আসা মাত্রই দেখলো শাহিদা বেগম ফোন করেছে। সে ফোন রিসিভ করে বলল, তোকে নায়র দেওয়ার কথাবার্তা বলেছে না? শায়না বলল, বিকেলে দেবে। শাহিদা বেগম জানতে চাইল, রাতে তাজদার আসবে না? জানি না সেটা। সবাইকে চা করে খাইয়েছিস? হ্যাঁ। তোর নাকি 3rd ইয়ারের ভর্তিকালকে একেবারে ভর্তি হয়ে তারপর ওই বাড়িতে যাস। শায়না বলল, কে বলেছে? শাওন বলল কলেজে নাকি নোটিশ দিয়েছিল, তোকে জানায়নি। তুই দেখিসনি? না। সমস্যা নেই, ডেট তো পিছিয়ে যায়নি।
আর কিছু বলবে? তোকে ওখানে কেউ কিছু বলেছে? শায়না এবার রেগে গেল। বলবে জেনেও বিয়ে দিয়েছ, এখন এত সব জেনে কি হবে? মরে গেলেও আমি তোমাদের বলবো না কিছু। যখন তখন ফোন দেবে না, রাখো। রাগ করছিস কেন? আচ্ছা রাখ। শায়না ফোন কেটে দিয়ে বসে রইল। তাজদার ঘরে এসে গলা চাইল। শায়না তাকাতেই তার দিকে তাকিয়ে চেয়ারে বসতে বসতে তাজদার বলল, জন্ম সনদ, এনআইডি কার্ড লাগবে, নিয়ে আসবে কাল। শায়না মৃদু স্বরে বলল, কাল আমার অ্যাডমিশন, 3rd ইয়ারের, পরশু আসবো। তাজদারের কপাল কুঁচকে গেল। কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ বলল, এত পড়ে কি হবে? শায়না তার সাথে তর্কে গেল না। তাজদার তার উত্তর না পেয়ে তুড়ি বাজালো। ও হ্যালো। শায়না সুটকেস গোছাতে গোছাতে বলল, মাস্টার্স করার ইচ্ছে আছে আমার। তাজদার ভয়ঙ্কর রেগে গিয়ে বলল, সেটা বিয়ের সময় বলা হয়নি কেন? আর কোনো পড়াশোনার দরকার নেই। শায়না অবাক চোখে তার দিকে তাকিয়ে বলল, বিয়ের সময় আমাকে বলা হয়েছে পড়াশোনা করতে দেওয়া হবে। তাজদার রকিং চেয়ারে গায়ে এলিয়ে বসে মেঝের দিকে কঠোর দৃষ্টি নিবদ্ধ করে বলল, আর পড়াশোনার দরকার নেই, আমি আমার সাথে নিয়ে যাব। কথা না শুনলে নায়রও যাওয়ার দরকার নেই, মাসে একবার ওই বাড়ি যাবে, কথা ফাইনাল। শায়না সুটকেস গোছাতে গোছাতে বলল, আমি আজ যাব, কাল অ্যাডমিশন নেব, পরশু এখানে আসব। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন। তাজদার তার দিকে তাকালো, চেয়ে রইলে এক দৃষ্টে। শায়না সুটকেস গোছাতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ তার দিকে তাকালো। তাজদার তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে অ্যাডমিশন নিতে দেব না, প্রমিস। শায়নাও কড়াভাবে বলল, অ্যাডমিশন নিতে না পারলে আমিও এই বাড়িতে জীবনও পা রাখবো না, প্রমিস। তাজদার সিদ্দিকী চেয়ার থেকে উঠে দাঁড়ালো। শায়নার তার দিকে তাকিয়ে আছে, চোখে রাগ ক্ষোভ। শায়নার দিকে এগিয়ে এলো সে, সুটকেস টেনে নিল, ফেলে দিল মেঝেতে। শায়না একটু পেছনে হেলে বসল। বিছানায় এক হাতের ভর রেখে তার দিকে ঝুঁকে এসে তাজদার বলল, তোমার বাপদাদার 14 গোষ্ঠীর সামর্থ্য আছে লন্ডনে যাওয়ার? বেশি পেয়ে গেছো বলে উগলে দিচ্ছ? কুত্তার পেটে ঘি সয় না কথাটা এমনি এমনি বলেনি দেখছি। শায়না তার মুখের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, কুত্তা কখনো ঘি খেতে যায় না। যদি ঘি কুত্তাকে গিলতে বাধ্য করা হয় তখন সে উগলে দেবেই। গায়ের উপর ঝুঁকে পড়া ছাড়া কথা বলতে পারেন না? আপনার সাথে কোথাও যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার, এবার সরে যান। তাজদার সরল না। শায়না কপাল কুঁচকে চেয়ে রইল। আজব তো। তাজদার বলল, রাজি হয়ে যাও, আর কোনো পড়াশোনার দরকার নেই। ন্যাশনালে পড়ে তুমি করবেটা কি? আমার জীবনের ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আপনি আমাকে বিয়ে করেছেন, কিনে নেননি। আপনার কথা শুনতে আমি বাধ্য নই ভাই। তাজদারের কপাল আরও কুঁচকে গেল। ভাই? এতদিন পর সম্বোধন, তাও ভাই? শায়না বিরক্ত হয়ে বলল, সামনে থেকে সরুন। তোমার সাধ্য থাকলে সরাও। শায়না এক টানে তার শার্টের একটা বোতাম ছিঁড়ে নিল। এইটুকুই ছিল তাজমহল গল্পের পর্ব 15 থেকে 19 পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।